নামসা মোদের পরিচয়, অরুণোদয়ের সাথে জেগে মোরা উঠেছি, নামসা মোদের পরিচয়। একসাথে চলবো, ভালো কিছু করব, একসাথে চলবো, ভালো কিছু করব, করবই সব কিছু। শুনছিলেন নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুলের যে অ্যালুমনি অ্যাসোসিয়েশন নামসা, তার থিম সং, অর্থাৎ এই গানের মধ্যে দিয়ে আমরা তুলে ধরার চেষ্টা করেছি আমরা কি কি করতে চাই বা আমাদের প্রাথমিক লক্ষ্য কি। তো আজকের এই পুরস্কার বিতরণী সভায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা নিশ্চয়ই জানেন 28শে অগস্ট আমাদের স্কুলে একটি রচনা প্রতিযোগিতা আয়োজন করা হয়েছিল তুষার কান্তি নাগ ফাউন্ডেশনের অর্থানুকূল্যে, এবং আমাদের সমিতির পরিচালনায় সেটি হয়েছিল। 41 জন ছাত্র তাতে অংশগ্রহণ করেছিলেন, নবম এবং দশম শ্রেণীর। তো সেই অনুষ্ঠানকে ঘিরে আজকে আমাদের পুরস্কার বিতরণী সভা। সঙ্গে রয়েছে আমাদের অতি প্রিয় আশিস ঘোষ, আশিস তার কবিতা এবং বাংলা সাহিত্যের জগতে এক অত্যন্ত বরেণ্য ব্যক্তির কিছু মূল্যবান কথা আমরা শুনবো আজকে। এইসব মিলিয়ে আজকের অনুষ্ঠান। প্রথমে আমি, সুতরাং আজকে যারা এখানে বিশিষ্টজন আছেন তাদের প্রত্যেককে আমি সনির্বন্ধ অনুরোধ করব এখানে এসে আসন নেওয়ার জন্য। প্রথমেই আমি তুষারকান্তি নাগ ফাউন্ডেশনের তরফ থেকে যিনি এসেছেন শ্রী পবিত্র কুমার নাগ, তাকে আমি অনুরোধ জানাচ্ছি মঞ্চে আসার জন্য। নাগ নয়, ও আচ্ছা, ও আচ্ছা। এরপরে আমাদের প্রাক্তন শিক্ষক শ্রী প্রদীপ কুমার চক্রবর্তী, আমাদের অতি প্রিয় পিকেসি, তাকে আমরা অনুরোধ জানাচ্ছি মঞ্চে আসার জন্য। এবারে আমি নামসার সহসভাপতি দিব্যেন্দু ভট্টাচার্যকে অনুরোধ করব আজকের যিনি আমাদের এখানে বিশিষ্ট অতিথি এবং বক্তা শ্রী পবিত্র সরকার মহাশয়কে সঙ্গে নিয়ে মঞ্চে আসার জন্য। কোনো কিছু শুরু করার আগে একটুখানি টিকে নাগ ফাউন্ডেশন অর্থাৎ তুষারকান্তি নাগ ফাউন্ডেশন সম্পর্কে একটু বলে নেওয়া দরকার। কেননা এই সংস্থাটি যিনি করেছেন, যিনি কর্ণধার, সেই ডক্টর তুষারকান্তি নাগ মূলত বিদেশেই বেশিরভাগ জীবনটি কাটিয়েছেন। আদ্যন্ত একাডেমিক বলতে যা বোঝায়, লেখাপড়ার মধ্যে দিয়ে ক্রমাগত গবেষণা এবং তার সঙ্গে ডাক্তারি তো বটেই। তো এই সংস্থাটি 2000 সাল থেকে ছাত্রদের উন্নতিকল্পে প্রচুর কাজ করছে, সমস্ত স্তরে কাজ করছে। তো আমরা সৌভাগ্যক্রমে এই সংস্থার সঙ্গে জড়িত হতে পেরেছি, আমরা তাদের আনুকূল্য পাচ্ছি, এটা আমাদের পক্ষে একটি অত্যন্ত আনন্দের বিষয়। এবারে আমি আর বেশি কথা বাড়াবো না, আমাদের নামসার দিব্যেন্দু দা অর্থাৎ ভাইস প্রেসিডেন্ট দিব্যেন্দু ভট্টাচার্য, তাকে কিছু বক্তব্য রাখার জন্য দিব্যেন্দু। নামসার পক্ষ থেকে সবাইকে নমস্কার। আমাদের আয়োজনে আসার জন্য ধন্যবাদ জানাই। প্রকৃতি যদি একটু বিরূপ হওয়াতে আমাদের একটু বিঘ্ন ঘটেছে, যারা সবার আশা করেছিল সবাই আসতে পারেননি। যাই হোক, আমাদের এই আজকের যে আয়োজন সেটা নামসার সঙ্গে যারা নামসার কর্মকাণ্ড নিয়ে যাদের মোটামুটি ধারণা আছে তারা জানেন যে আজকের অনুষ্ঠানটি একেবারেই ব্যতিক্রমী চরিত্রের। ঠিক এরকম অনুষ্ঠান আগে করার আমাদের খুব সুযোগ ঘটেনি। ইচ্ছে ছিল বরাবরই যে এরকম ধরনের অনুষ্ঠান আমরা আয়োজন করি, কিন্তু যেহেতু আমরা প্রতি বছরই
3 থেকে 4টি এমন অনুষ্ঠান করি যেটা প্রত্যেক বছরই আমাদের নিয়মিত করতে হয়। সেগুলো সংগঠিত করার পর সবসময় ঠিক সময় এবং মানে সঙ্গতির অসুবিধার জন্য আর এগুলো আগে আমরা করার সুযোগ পাইনি। এই বছর যে আমরা এটা করতে পারছি তার জন্য কিন্তু মূল সহযোগিতা এবং মানে পৃষ্ঠপোষকতাটা এসেছে আমাদের এই সহযোগী সংস্থা তুষারকান্তি নাগ ফাউন্ডেশনের কাছ থেকে। আমি তুষারকান্তি নাগ ফাউন্ডেশনের চেয়ারম্যান পবিত্র কুমার নাগ মহাশয়কে ধন্যবাদ জানাই। উনি আমাদের সঙ্গে সহযোগিতা করার জন্যই আজকে আমরা এখানে জড়ো হতে পারলাম এবং আমরা আশা করি ভবিষ্যতে আমরা যাতে এই ধরনের সমাজ সচেতনতামূলক অনুষ্ঠান আরও করতে পারি তার জন্য তারা আমাদের সঙ্গে সহযোগিতা করে যাবেন। আমাদের আজকের অনুষ্ঠানটি বাংলা ভাষার বর্তমান অবস্থা ইত্যাদি সম্বন্ধে বিশিষ্ট ভাষাবিদ অধ্যাপক পবিত্র সরকার মহাশয় আমাদের কিছু বলবেন, সেটা শোনাটাই আমাদের অনুষ্ঠানের মূল। তার সঙ্গে সঞ্চালক যা বললেন, আমাদের গত 24শে আগস্ট স্কুলে একটি রচনা প্রতিযোগিতা হয়েছিল, সেটিও এই মানে প্রাসঙ্গিক সমস্ত বিষয় নিয়েই আমরা ছাত্রদের রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ দিয়েছিলাম। 41 জন অংশগ্রহণ করেছিলেন এবং তার মধ্যে প্রথম 3 জনকে আমরা আজকে পুরস্কৃত করব। সেই পুরস্কার অধ্যাপক পবিত্র সরকার মহাশয়ের হাত দিয়ে আমরা তাদের হাতে তুলে দেব। কারণ বাংলা ভাষার নিয়ে যে একটা সংকটের অবস্থা আছে সেটা আমরা অনেকেই ধারণা করতে পারি, যদিও আমরা সাধারণ মানুষ যারা মানে নিত্য কোনো পেশায় জড়িত আছি বা নিজের কাজ নিয়ে ব্যস্ত আছি, বাঙালি হলেও এই সমস্ত ভাবনা চিন্তা খুব একটা করার আমাদের সুযোগ ঘটে না বা করার মানে প্রচলিত কোনো ব্যবস্থা নেই, আমাদের কোনো মানে উদ্যোগ খুব একটা দেখা যায় না। এখন একটা জিনিস তো আমরা দেখি যে উচ্চবিত্ত এবং উচ্চ মধ্যবিত্ত বাঙালি সমাজে বাংলা নিয়ে একটু একটা অনীহার মানে জায়গা কিন্তু একটু প্রকটভাবেই সমাজে বিদ্যমান আছে। এখন এটা যে আছে এটা নিশ্চয়ই ভালো নয়। আমরা বাঙালি হয়ে উৎসকে মানে বাংলা মাতৃভাষাকে সেই সম্মান দিতে পারছি কিনা সেটা নিয়ে অনেক জায়গাতেই আমাদের প্রশ্ন ফেস করতে হয়। তা আমরা আশা করি যে ভাষায় সাহিত্য রচনা করে নোবেল পুরস্কার জেতা যায় সে ভাষা কিন্তু ফেলনা নিশ্চয়ই নয়। কাজেই আমরা বাঙালি হিসাবে সেইটুকু সম্মান নিশ্চয়ই আমাদের নিজেদের আশা করতে পারি এবং নিজেরা গর্বিত হতে পারি। আমি আশা করব পবিত্র সরকার মহাশয়ের বক্তব্যের মধ্যে দিয়ে বাংলা ভাষার বর্তমান স্থিতি সম্বন্ধে আমরা অনেক কিছুই জানতে পারবো। এবং আরেকবার বলি যে আমাদের আজকের এই ধরনের অনুষ্ঠানের মূল কিন্তু মানে উদ্যোগটা আমাদের নেওয়া সম্ভব হলো তুষারকান্তি নাগ ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতার জন্যে। আমরা তার জন্যে সব সদস্যকে, এই সংস্থার সব সদস্যকে ধন্যবাদ জানাই। আশা করি আমরা ভবিষ্যতে এই ধরনের অনুষ্ঠান বারবার আয়োজন করব এবং উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হবে এবং মানুষকে আরেকটু সচেতন করে তুলতে আমাদের যতটুকু সামান্য সামাজিক দায়বদ্ধতা সেটা আমরা পালন করতে পারব। নমস্কার। এরপরে পিকেসি, আপনারা সবাই চেনেন, পরিচয়ের কোনো প্রয়োজন নেই। প্রদীপবাবুকে আমি কিছু কথা বলার জন্য অনুরোধ করব। নমস্কার। উপস্থিত প্রাক্তনীরা এবং এখানে অনেক গুণীজন রয়েছেন, আজকের এই বুধ সন্ধ্যায় সকলকে আমি আমার আন্তরিক অভিনন্দন জানাই। একটু আগে দিব্যেন্দু যে কথাগুলো বলে গেল খুব প্রাসঙ্গিক কথা। আমার কাছে যখন
আমার প্রাক্তনীরা এলো যে এরকম একটা অনুষ্ঠান আমরা করতে চাই, কি কি বিষয়ের উপরে আমরা আমাদের আলোচনাটা রাখবো এবং কাকে আমরা এই জায়গায় এনে আমাদের এই আলোচনা সভাকে আমরা সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারবো। তো সেই জায়গায় আমি শ্রদ্ধেয় পবিত্র সরকার মহাশয়ের নামটা করি এবং তারা এক বাক্যে সেটি স্বীকার করে নেন যে হ্যাঁ, ওনাকেই আনা হবে। বিষয় কি হবে? এখন এই যে বাংলা ভাষা, এর তো অনেক দিক আছে, আলোচনারও অনেক দিক আছে। আমরা তো আমাদের ছেলে মেয়েদের নিজেরা কিছু শেখানোর চেষ্টা করি, আর তারাও কিছু নিজে নিজে শিখে নেয়। সেই নিজে নিজে শেখাটা কিন্তু হোর্ডিং, পোস্টার, ব্যানার এগুলো থেকে। তারা দুর্গা বানানটা এখনো হর্ষও লিখতে পারে না, তারা দীর্ঘ বলে, কারণ এখানে হোর্ডিং ব্যানারে এইরকম বানান ভুল দেখে দেখে তারা সেই বানানগুলো শিখছে। তো এই যে বানান শিখছে এবং সেটিকে তারা সময় মতো প্রয়োগ করছে, পরীক্ষার খাতাতে হোক যেখানেই হোক না কেন সেটা প্রয়োগ করছে। একটা বিখ্যাত সিনেমা হল আছে দক্ষিণ কলকাতা, এখন বোধহয় আর নেই, উজ্জ্বলা। তো উজ্জ্বলা বানানটা বফলাটা নেই, ছোটবেলা থেকে এটা দেখে দেখে উজ্জ্বলা বানানটা শিখে যাচ্ছে। এই বানানটা এরকম অসংখ্য বানান আছে যে বানানগুলো মূলত ছাত্ররা নিজেরাই শিখছে এবং যখন সেগুলো পরীক্ষার খাতাতে প্রয়োগ করছে তখন আমরা বলছি এটা ভুল। তারপরে আরো আশ্চর্যের ব্যাপার যে নতুন বাংলা বানান বিধি যেভাবে তৈরি হয়েছে বাংলা একাডেমির যে বানান বিধি, সেই বানান বিধি কখনো মানা হচ্ছে, কখনো মানা হচ্ছে না। পরীক্ষার খাতাতে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে, নূতন লিখলেও যা দিতে হবে, পুরনো লিখলেও তাই দিতে হবে। অর্থাৎ সখী বানান, বাড়ি বানান দীর্ঘই লিখলেও হবে, হর্ষই লিখলেও হবে, পাখি বানান দীর্ঘই লিখলেও হবে, হর্ষই লিখলেও হবে। এই যদি চলে আসে তাহলে বাংলা ভাষার যে মান, সেই মানটা কোথায় দাঁড়াচ্ছে? সঠিকটা আমরা কি করে শিখব? আমাদের এখনো অনেক অনেক শেখার বাকি আছে। রামকৃষ্ণদেব বলেছিলেন, যতদিন বাঁচি ততদিন শিখি। সুতরাং শেখার তো কোনো শেষ নেই, আমাদের শিখতে হবে। অতএব আমরা কিভাবে শিখব, আমরা কিভাবে নিজেদেরকে তৈরি করব, পরবর্তী প্রজন্মকে কিভাবে তৈরি করব, সেই জন্য আমরা অনেক রকম বিষয় থেকে শেষ পর্যন্ত একটা জায়গায় আমরা এসেছি। আজকের বিষয় ভুবনডাঙ্গার মাঠ, বাংলা ভাষা। আর সে সম্পর্কেই আলোকপাত করবেন অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব ডক্টর পবিত্র সরকার। নমস্কার। পিকেসি অনেক ভালো ভালো কথা বললেন, একটু উস্কেও দিলেন আলোচনার বিষয়। এই বাংলা ভাষার বিভিন্ন গামিতা, এর পিছনে যে সমস্ত সংবাদপত্র আমরা পড়ি তার প্রচুর অবদান আছে। প্রত্যেকটি খবরের কাগজে নিজস্ব হাউস স্টাইল আছে। যে বাড়িতে যে কাগজটি যায়, যার বাড়িতে বর্তমান যায় সে চীন বানান দীর্ঘ লিখবে, যার বাড়িতে আনন্দবাজার যায় জয় হর্ষই নয় চীন লিখবে। তার কারণ হচ্ছে বলা আছে বিদেশি শব্দ আনন্দবাজারে হর্ষই হবে। আর বর্তমান দীর্ঘ সুচিতার কারণে পুরোনো কারক কোথায় ধরে একটা বানান ধরে। তো এগুলো লেগেই থাকবে এই বিষয়ে। এবং আজকে যিনি মূল বক্তা তার সম্বন্ধে তো আরো অনেক কথা আমাদের বলার আছে, কিছু তো আমরা প্রত্যেকেই বলবো, কিন্তু তারও আগে একটু নান্দিমুখ হবে, সেটি করবেন আমাদের শ্রদ্ধেয় আশিস দা, শ্রী আশিস ঘোষ। উনি একটি কবিতা, সেটাই পবিত্রবাবুর সম্পর্কে আমরা কিছু বলার আগে অন্তত সেটাই হবে নান্দিমুখ। আশিস। শুভ সন্ধ্যা। আজকে বক্তৃতা মালা বলবো না, একক বক্তৃতা আয়োজন করেছেন নামসা। তুষারকান্তি নাগ স্মারক বক্তৃতা দেবেন প্রবাদ পুরুষ
ডক্টর পবিত্র সরকার, তাকে আমরা সকলেই চিনি। তার নানা কারণে তার বিদ্যা, জ্ঞান এবং নানা জায়গায় তার বক্তৃতা আমরা শুনেছি, এবং তার ভাষাবিদ হিসেবে তিনি এক স্মরণীয় ব্যক্তিত্ব। আজকের বিষয়ে ভুবনডাঙ্গার মাঠ, বাংলা ভাষা, তাই আমার নির্বাচনে কয়েকটি কবিতার কোলাজ, তার বিষয়বস্তু এই বাংলা ভাষায়। বাংলা ভাষা উচ্চারিত হলে নিকোনো উঠোনে ঝরে রোদ, বারান্দায় লাগে জ্যোৎস্নার চন্দন। বাংলা ভাষা উচ্চারিত হলে অন্ধ বাউলের একতারা বাজে উদার গৈরিক মাঠে। খোলা পথে উত্তাল নদীর বাঁকে বাঁকে নদীও নর্তকী হয়। যখন সকালে নতুন শিক্ষার্থী লেখে তার বাল্য শিক্ষার অক্ষর, কাননে কুসুম কলি ফোটে, গোরাখালের বাঁশি হাওয়াকে বানায় মেঠো সুর, পুকুরে কলস ভাসে। বাংলা ভাষা উচ্চারিত হলে চোখে ভেসে ওঠে কত চেনা ছবি। মা আমার দোলনা দুলিয়ে কাটছেন ঘুম পাড়া নিয়ে ছড়া, কোন সে সুদূরে সত্তা তার আশা বলি। নারী বিষাদ সিন্ধু স্পন্দে দুলে দুলে রমজানি সাঁঝে ভাজের ডালের বড়া। আর ২১-এর প্রথম প্রভাত ফেরি, অলৌকিক ভোর। অন্ধকারে একলা বসে হচ্ছিল খুব ভয়। হঠাৎ দেখি কোলের উপর বর্ণ পরিচয়। আমার সাহস গেল বেড়ে, আমি আর যাব না হেরে, ইচ্ছে মতো বিশ্বটাকে করবো এবার জয়। আমায় এখন আগলে রাখে বর্ণ পরিচয়। কে গো তুমি বিদ্যাসাগর, তোমার এত আলো, ভয় ঘুচিয়ে আমার বুকে আধার মানিক জালো। বর্ণ দিয়ে শব্দ সাজাও, রক্ত শিরায় মাদল বাজাও। বাংলা ভাষার উচ্চারণে দূর হলো সংশয়। ১৫০ বছর পরেও এমন সর্বশক্তিময়। নতুন সাজে হরফ দিলে তারই অনুরাগে, অ আ ক খ আমার বুকে ছন্দে সুরে জাগে। আজও সব বাঙালির ঘরে তুমি আছো প্রদীপ ধরে, আত্মপরিচয়ের আলো করলে সুনিশ্চয়। অহংকারের বাঁচন শেখায় বর্ণ পরিচয়। আমি এতক্ষণ শামসুর রহমানের বাংলা ভাষা উচ্চারিত হলে ও অচিন্ত সুরালে বর্ণ পরিচয় ছটা, এই দুটি কবিতা বললাম। এর পরবর্তী নিবেদন প্রতুল মুখোপাধ্যায়ের আমি বাংলায় গান গাই। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই। আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর। আমি এই বাংলার মায়াপাড়া পথে হেঁটেছি এতটা দূর। বাংলা আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুখ। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আমি বাংলার কথা কই, আমি বাংলায় কথা কই। আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি, বাংলায় জেগে রই। আমি বাংলায় মাসি উল্লাসে করি বাংলায় হাহাকার। আমি সব দেখে শুনে খেপে গিয়ে করি বাংলায় চিৎকার। বাংলা আমার তৃপ্ত স্লোগান, ক্ষিপ্ত তীর্থলোক। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আমি বাংলায় ভালোবাসি, আমি বাংলাকে ভালোবাসি। আমি তারই হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি।
আমি যা কিছু মহান বরণ করেছি বিনম্র শ্রদ্ধায়, মেশে 13 নদী 7 সাগরের জল, গঙ্গায় পদ্মায়। বাংলা আমার তৃষ্ণার জল, তৃপ্ত শেষ চুমুক। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আমি শেষ করব কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি কবিতা দিয়ে। ভোরবেলার স্বপ্ন। রাজমোহন সোয়াইফ লেখা মাঝপথে বন্ধ করে বাংলায় কলম ডোবালেন বঙ্কিমচন্দ্র। 1.5 শতাব্দী পরে খর চোখে তাকালেন আমার দিকে। তার কপালের ভাঁজ ও ভ্রুকুটি দেখে কে না কেঁপে উঠবে। আমি মুখ নিচু করে থাকি অপরাধীর মতন। রামধনু আঁকা আকাশের শেষ প্রান্তে উড়ে যাচ্ছে যেসব পাখি, সেগুলি বিলীয়মান বঙ্গদর্শনের পৃষ্ঠা। পাতলা বইখানা হাতে নিয়ে দীনবন্ধু মিত্র বললেন, এই নীল দর্পণ কেন লিখেছি জানো? একদিন হঠাৎ মনে হলো আমাদের তলোয়ার বন্দুক নেই বটে, কিন্তু ভাষার অস্ত্র তো রয়েছে হাতে। তোমাদের তো মনে নেই, মনে রাখোনি। কালমাটায় খুব মন দিয়ে সাঁওতালি ভাষা শিখছেন বিদ্যাসাগর। এবার তিনি এই ভাষায় ব্যাকরণ লিখবেন। তার কপালের ভাঁজে অনেকগুলো সিঁড়ি। বাংলার কথা তার মনেও পড়ে না, মনে করতে চান না। ক্যাপটিভ লেডির নামও আর উচ্চারণ করে না মধুসূদন। ঘরের মধ্যে অবরুদ্ধ সিংহের মতো পায়চারি করতে করতে মাঝে মাঝে বলে উঠছেন ভাঙা গলায়, হে বঙ্গ ভান্ডারে তব বিবিধ রতন, হে বঙ্গ ভান্ডারে তব। হঠাৎ টিভিতে হিন্দি রামায়ণ সিরিয়াল দেখে চোখ উল্টে গেল তার। অজ্ঞান হয়ে ধড়াম করে পড়ে গেলেন মাটিতে। পণ্ডিতদের দিয়ে সংস্কৃত থেকে অনুবাদ করাচ্ছিলেন কালীপ্রসন্ন। বাংলা মহাভারত দেশের মানুষদের বিনা পয়সায় পড়াবেন। তার জন্য জমিদারি বিক্রি হয়ে যায় তো যাক। এখন নিজেই সেই মহাগ্রন্থের পাতা ছিঁড়ছেন। আর কেউ পড়বে না, আর কেউ পড়বে না। গঙ্গায় নৌকোতে যেতে যেতে বিস্ময় ধনুক হয়ে গেল বিবেকানন্দের ভুরু। দুপাশে কিসের এত ধ্বংসস্তূপ? নিবেদিতা বললেন, এটা কোন দেশ চিনতে পাচ্ছি না। গান লিখছেন রবীন্দ্রনাথ আর গুনগুন করে সুর ভাঙছেন। একসময় মুখ তুলে প্রশ্ন করলেন খুব মৃদু কণ্ঠে, তোমরা দ্বিতীয় বঙ্গভঙ্গ রোধ করতে পারলে না? কৃষ্ণনগরের বাড়িতে দিলীপকে গান শেখাচ্ছেন তার বাবা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। আচমকা থেমে গিয়ে হা হা করে হাসতে লাগলেন দ্বিজেন্দ্রলাল। জানলা দিয়ে তাকিয়ে বললেন, দেখো দেখো কিভাবে লিখেছিলাম আর আজ তার কি অর্থ। সকল দেশের রানী না চাকরানি হতে চলেছে এই দেশ। আর একটু দূরে মুর্শিদাবাদে নিখিলনাথ রায় কাতরাচ্ছেন ঘুমের মধ্যে। বারবার বলছেন, আমার বাংলা কোথায় গেল, আমার বাংলা। দর্শক আসন শূন্য। মঞ্চে একা গিরিশচন্দ্র, দু চোখে জলের ধারা। ফিসফিস করে বলছেন, আমার সাজানো বাগান শুকিয়ে গেল। নাটকে নয়, সত্যি শুকিয়ে গেল। সাজানো বাগান, আমার দেশ। অন্য একটি মঞ্চে রবীন্দ্রনাথ পাঠ ভুলে গেছেন। দু চোখে বিস্ময়, বিশ্বাস করতে পারছেন না নিজের কান। উইলসের আড়ালে যারা কথা বলছে তাদের মাতৃভাষা নেই। অবন ঠাকুর হাত তুলে কিছু বলতে গিয়ে চিত্রার্পিত। নজরুল আর শরৎচন্দ্র হাঁটছেন একই রাস্তার দুপাশ দিয়ে, যেন কেউ কাউকে চেনেন না। রাস্তার লোকেরাও চিনতে পাচ্ছেন না তাদের। একটি অল্প বয়সী রোগা ছেলে, তার কাশিতে রক্ত পড়ে, দাঁড়ায় এসে নজরুলের সামনে। নজরুল তার কাঁধ ছুঁয়ে বললেন, তবু তোমায় লিখে যেতে হবে সুকান্ত। তারাশঙ্করকে হাতছানি দিয়ে শরৎচন্দ্র বললেন, জানো শিশির নামের ছেলেটা ইংরেজি অধ্যাপনা ছেড়ে বাংলা ভাষায় নাটক করছে। তারাশঙ্কর বললেন, কে শিশির? তাকে কেউ এখন চেনে না। দাদা সত্যি কথা শুনবেন, শতবার্ষিকী হলেই আমাদের সবাই ভুলে যায়। নজরুল বললেন, তাই তো আমি চলে যাচ্ছি ওপারে বাংলাদেশে। জগদীশচন্দ্র সত্যেন বসু ব্যাকুল ভাবে ডাকছেন ছাত্রছাত্রীদের, কেউ শুনছে না।
বিমানে চেপে মিলিয়ে যাচ্ছে পশ্চিম দিগন্তে। বুদ্ধদেব বসু চেয়ে আছেন তার ক্ষত বিক্ষত বৃদ্ধাঙ্গুলের দিকে। কৈশোরে যার প্রেমে পড়েছিলেন সেই ভাষায় খেয়ে নিচ্ছে তার আয়ু। জীবনানন্দ কালি ঠেলে দিচ্ছেন রূপসী বাংলার পাণ্ডুলিপিতে। হঠাৎ আপন মনে বলে উঠলেন, মহাপৃথিবী না ছাই, জন্মভূমিটাই থাকলো না। প্রেমেন্দ্র আর শৈলজানন্দ কাঁধ ধরাধরি করে হাঁটছেন শ্মশানের বাগানে। সেখানে দিন দুপুরে চলছে প্রেতের নৃত্য। বিভূতিভূষণ দাঁড়িয়ে আছেন ইংলিশ মিডিয়াম স্কুলের সামনে, বারবার ডাকছেন অপু অপু। ছেলেরা কেউ গ্রাহ্য করছে না। মনোফুল আর সতীনাথ কথা বলতে পারেন ঠেঠ হিন্দিতে, লেখেন বাংলায়। একসময় কলম থামিয়ে চেয়ে রইলেন উৎভ্রান্ত ভাবে। আজ উনুন জ্বলবে কি জ্বলবে না ঠিক নেই, তবু দুর্দান্ত তেজে কি লিখছেন মানিক। একসময় চেঁচিয়ে বললেন, উল্লুকদের চিৎকার থামাও, গায়ে জ্বালা করছে আমার। রান্নাঘরে বাঁধাকপির তরকারি চাপিয়ে এসেছেন আশাপূর্ণা। ফাঁকে ফাঁকে লিখে ফেলছেন কয়েক পাতা। কারা যেন হুড়মুড় করে ছুটে যাচ্ছে পাশের গলি দিয়ে। ওরা কেউ কিছু পড়ে না। রেডিওর সামনে বসে আছেন রবীন্দ্রনাথ, শুনছেন নিজের গান। এখনো অনেকে ছেলে মেয়ে তার গান দিব্যি গাইছে। একটু একটু সুর এদিক ওদিক হয় বটে, তবু তৃপ্তির সঙ্গেই মাথা দোলাচ্ছেন তিনি। একসময় খেয়াল হলো, তার একটা গান তো কেউ আর গায় না। সীমান্তের ওপারেও নয় এপারেও নয়। সহ্য করতে পারবেন না বলে এতদিন সীমান্ত দেখতে যাননি। আজ গিয়ে দাঁড়ালেন সেখানে। এখন শিলাইদহে যেতে তার ভিসা লাগবে। নিজেই গলা খুলে ধরলেন তার সেই প্রিয় গানটি। বাঙালির পণ বাঙালির আশা, বাঙালির কাজ বাঙালির ভাষা, বাঙালির পণ বাঙালির আশা, বাঙালির কাজ বাঙালির ভাষা। সত্য হোক সত্য হোক সত্য হোক, হে ভগবান। বাঙালির প্রাণ বাঙালির মন, বাঙালির ঘরে যত ভাই বোন। এক হোক এক হোক এক। একই রবীন্দ্রনাথ কাঁদছেন। অসাধারণ এক কথায় বলা যায়, এক অপূর্ব আবহ তৈরি করে দিয়ে গেলেন আশিস দা, এর জন্য অনেক ধন্যবাদ। এখানে আরেকটা কথা বলার আছে, এই যে আজকে আমরা একটুক্ষণের জন্য হলেও বাংলায় ফিরে আসছি, বাংলায় অবগাহনের এই যে অবকাশ আমরা পেয়েছি, তার জন্য তুষারকান্তি নাথ ফাউন্ডেশনের কথা একবার স্মরণ করতেই হবে। আর ঠিক এইখানেই বোধ হয় অত্যন্ত যথাযথ হবে যদি আমি নাথ ফাউন্ডেশনের তরফ থেকে যিনি আজকে এখানে উপস্থিত আছেন শ্রী পবিত্র কুমার নাগ মহাশয়কে অনুরোধ করার কিছু বলার জন্য। শ্রী পবিত্র কুমার নাগ। আমি সামান্য কিছু কথা বলবো তুষারকান্তি নাগ সম্বন্ধে। তুষারকান্তি নাগ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। তিনি এই কলকাতাতেই জন্মগ্রহণ করেছিলেন। সেন্ট জেভিয়ার্স কলেজ এবং পরে আর.জি. কর মেডিকেল কলেজ থেকে পাশ করে, ডাক্তারি পাশ করে আর্মি মেডিকেল কোরে যোগদান করেন। 1960 সালে উচ্চশিক্ষার্থী থেকে ইংল্যান্ড যান। এডিনবরা ইউনিভার্সিটি থেকে অল্প সময়ের মধ্যে এমআরসিপি এবং এফআরসিএস ডিগ্রি লাভ করেন। লন্ডনের গাইজ হসপিটালে কৃতিত্বের সঙ্গে কিছুদিন কাজ করেছিলেন। 1967 সালে তিনি আমেরিকার উদ্দেশ্যে যাত্রা করেন। সেখানে এমডি নিউরোসার্জারি ডিগ্রি লাভ করেন এবং নিউরোসার্জন হিসেবে সেখানে যথেষ্ট সুনাম অর্জন করেন। এই কর্মব্যস্ত পেশাদারী জীবনের সময় করে প্রচুর পড়াশোনা করতেন। তার বিশেষ প্রিয় বিষয় ছিল সিভিলাইজেশন। তিনি কয়েকটি এ বিষয়ে বইও প্রকাশিত করেছেন। এছাড়াও বাংলা ভাষা নিয়ে যথেষ্ট চর্চা করেছিলেন। 2004 সালে তুষারকান্তি বিদেশে অকালে ইহলোক ত্যাগ করেন।
যে উদ্দেশ্যে তুষারকান্তি নাথ ফাউন্ডেশনের প্রতিষ্ঠা, সেটা কিছুটা আমার যদি এগিয়ে নিয়ে যেতে পারি, আমাদের পরিশ্রম সার্থক মনে করব। প্রথমে আমি ধন্যবাদ জানাই নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল অ্যালামনি অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দকে আজকের এই সুন্দর সম্পূর্ণ আয়োজন করার জন্য। আজ আমরা বিশেষ কৃতজ্ঞ অধ্যাপক পবিত্র কুমার সরকার মহাশয়ের কাছে। তিনি তার কর্মব্যস্ততার মধ্যেও আজ আমাদের জন্য কিছু সময় দিতে পেরেছেন। আজ আমরা ওনার কাছে শুনব বাংলা ভাষা এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে। গত শতাব্দীর 40 এবং 50 দশকের বাংলা ভাষার উজ্জ্বল দিনগুলো কি আমরা আবার ফিরিয়ে আনতে পারবো? নিরাশ হওয়ার কি সত্যি কোনো কারণ আছে? আসুন আমরা সকলে আর একবার বলি, মোদের ভাষা, মোদের গরব, মোদের ভাষা, মহামণি বাংলা ভাষা। এখানে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ পবিত্র কুমার নাগ মহাশয়কে। এখানে 41টা প্রাণে ধুকপুক করার কথা আর কি, মানে যারা এই রচনায় যেটাকে ঘিরে আজকে পুরো অনুষ্ঠানটা আর কি, তো ধুকপুকুনি বজায় থাকবে। আপনাদের জানিয়ে দিয়ে যে টপিক দুটো ছিল, অর্থাৎ বিষয় ছিল রচনার, একটা হচ্ছে বাংলা ভাষাকে কেন ভালোবাসবো, আর আরেকটি ছিল বাংলা ভাষা ও সাহিত্যের ক্রমহ্রাসমান যে অবস্থা, তার কারণ ও প্রতিকার। দুটি বিষয় অবশ্যই পবিত্রবাবুই পছন্দ করেছিলেন, এর জন্য ওনাকে একবার ধন্যবাদ জানাই। তো আমাদের এরপরে এই মুহূর্তে যে অনুষ্ঠানে আমরা যাচ্ছি সেটা হচ্ছে পবিত্রবাবুকে আমরা সম্বর্ধনা জানাবো। পবিত্রবাবু সম্বন্ধে বলা মানে বলতে গেলে অনেক সময় লাগবে। সংক্ষেপে একটা সাম্প্রতিক ঘটনার কথা উল্লেখ করি, সেটা হচ্ছে বাংলাদেশের সংসদে আপনারা জানেন কাগজে একটি শব্দ ওখানে ব্যবহার করা নিয়ে প্রচণ্ড হইচই হয়েছিল এবং রীতিমতো ইটপাটকেল ছোড়াছুড়ি, মারামারি এবং সংসদ বন্ধ হয়ে যায়। তো কিছুতেই কোনোভাবেই কোনো সলিউশন তারা খুঁজে পাননি, সমাধান। তো এমত অবস্থায় আমাদের এখানে যারা ভাষাবিদ আছেন, যথা পবিত্রবাবু, তার কাছ থেকে পরামর্শ নেন যে শব্দটি সংসদ সম্মত হতে পারে কিনা, সেটাকে মান্যতা দেওয়া যেতে পারে কিনা। তো পবিত্রবাবুর পরামর্শক্রমে সেই শব্দটি বাংলাদেশের সংসদে মান্যতা পেয়েছে এবং গৃহীত হয়েছে। এটা বলার কারণ এই জন্য, আমাদের অনেকেই আমরা তো লেখালেখি করি, আমাদের মূল লক্ষ্য থাকে আমরা নিজেদের লিখে নিজেদের একটু নামটাম ইত্যাদি করার কথা, কিন্তু বাংলা ভাষাটাকে নিয়ে যারা চর্চা করেন, ভাষাটা কিভাবে থাকবে, ভাষা তো বহুতানবীর মতন, এই যে গড়িয়ে যাচ্ছে, বয়ে যাচ্ছে, উল্টো পাল্টা দিকে বয়ে যাতে না যায়, সেই জন্য কিছু লোক নিচে থেকেই অভিভাবক হয়ে যান শুধু ভাষাকে ভালোবেসে। পবিত্রবাবু সেই ধরনের একজন মানুষ, যার সমস্ত প্রজ্ঞা, তার মেধা, মনন সব কিছু নিয়োজিত আছে, ছিল এবং থাকবে বাংলা ভাষার উন্নতি করবে। তো এমন একজন মানুষকে আমরা আজকে এখানে পেয়ে অত্যন্ত আনন্দিত, গর্বিত, এবং এই মুহূর্তে আমরা তাকে সম্বর্ধনা দিতে চলেছি। এবারে এখানে দিবুদা আছেন, দিবেন্দু ভট্টাচার্য, আমি তাকে অনুরোধ করব এই ব্যাপারে উদ্যোগটি নেবার জন্য। এবং ঠিক আছে, অরুণাংশু দত্ত আপনি আসুন, অরুণাংশু, ডক্টর অরুণাংশু আপনি আসুন, আসুন আসুন আসুন। আমি অরুণাংশুদা এবং দিবেন্দুদাকে অনুরোধ করব শ্রদ্ধেয় শ্রী পবিত্র সরকারকে একটু আমাদের তরফ থেকে সম্বর্ধনা দেওয়ার জন্য। সবাই একটু উঠে দাঁড়াই।
এইবারে যাদের দুঃখ করছে তাদের জন্য কে হয়েছে কে কি হলো আমি কিছুই বলবো না, যিনি বলবেন তিনি আজকে আমাদের যিনি বিশিষ্ট অতিথি পবিত্র। তো তার কাছে নিশ্চয়ই পৌঁছে গেছে। লিস্টটা লাস্ট মিনিট অব্দি লুকিয়ে রাখা হয়েছে। রচনা প্রতিযোগিতায় যারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হয়েছে তাদের নাম আমি এখন বলছি। শ্রীমান দেবানিক দেব প্রথম হয়েছে। আর দ্বিতীয় হয়েছে শ্রীমান আদিত্য বন্দ্যোপাধ্যায়। তৃতীয় শ্রীমান শুভদীপ মুখোপাধ্যায়। তৃতীয় আছে। দেবালিক তো আসেনি, আদিত্য রেডি আছে। দ্বিতীয় পুরস্কার আদিত্য চলে এসে আদিত্য দ্বিতীয় হচ্ছে পুরস্কার নেই। শুভদীপ এছাড়াও আরো কয়েকজনকে ভালো লেখার জন্য আমরা স্বীকৃতি পুরস্কার দিচ্ছি। আমি যাদের নাম বলছি তারা চলে এসো এক এক করে। অঙ্কিত ঘোষ, অঙ্কিত ঘোষ অনেক পিছনে, তাড়াতাড়ি এসো। স্বপ্নময় কোলে শুভদীপ দাস, সৌমিক বাড়ুই, আর ত্রিদীপ দে। এরপরে আমাদের বহু প্রতীক্ষিত সেই গ্রহটি আমরা পবিত্র বাবুর থেকে তার বক্তৃতা শুনবো। সুতরাং আমি মঞ্চ ছেড়ে দিচ্ছি, আমি ওখানে গিয়ে বসে শুনতে চাই।
স্যার আসুন। এই অনুষ্ঠানের সভাপতি ডক্টর দীপেন্দু ভট্টাচার্য, ডক্টর পবিত্র কুমার নাগ, প্রদীপ, আমার সামনে বসে থাকা সকলেই সম্মানিত মানুষ। এই অনুষ্ঠানটি একটু অন্যরকম আমার মনে হয়েছে, কারণ একটি স্কুলের প্রাক্তন ছাত্ররা এই নামসা সংগঠনের মধ্যে দিয়ে তাদের যে কাজের উদ্যোগটা এভাবে চালিয়ে নিয়ে চলেছেন, এর দৃষ্টান্ত নেই তা নয়। যেমন আমার মনে পড়ছে নবদ্বীপ বকুলতলা হাই স্কুলের এরকম একটি খুব শক্তিশালী প্রাক্তনী সমিতি আছে, এরকম আরো কিছু কিছু আছে, কিন্তু এই কাজটাই তো অন্য ধরনের, অধিকাংশ স্কুলের নেই। স্কুলের প্রতি যে মমত্ব, যে স্কুল আমাকে নির্মাণ করে দিয়েছে, সে স্কুলের জন্য আমার কিছু ফিরিয়ে দেওয়ার আছে, এই শিক্ষাটা স্কুলের এখনকার ছাত্ররাও নিশ্চয়ই এদের কাছ থেকে পাবে। আমার স্কুল লাতিনে যাকে বলা হয় আলমা মাতের, বিদ্যা মাতৃকা, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়, এরা যে বিদ্যা মাতৃকা, বিদ্যার মাতা, সেই ধারণাটা মনের মধ্যে যদি জেগে থাকে তাহলে স্কুলের কাছে বারবার ফিরে যেতে হয়। যা পেয়েছি তার কিছু ফিরিয়ে দেওয়া। ঋণ শোধ হয় না, স্কুলের ঋণও শোধ হয় না, কিন্তু এই চেষ্টাটার মধ্যেই একটা অভিনবত্ব এবং মহত্ব আছে। আর আমি কৃতজ্ঞতা জানাই টিকে নাগ ফাউন্ডেশনের কাছে, যারা এই বক্তৃতায় নামসাকে সাহায্য করেছেন। আশিস খুব সুন্দর কয়েকটি কবিতা বলে এর পটভূমিটা তৈরি করে দিয়েছে। বাংলা ভাষা সম্বন্ধে যে কোনো কথা বলার চমৎকার পটভূমি, কারণ এই কথাগুলো বলা হবে মূলত ভালোবাসা থেকে। যে কথাটা দিয়ে আমি শুরু করব, মূল প্রশ্নটা যেটা আমাদের তাড়িত করছে যে বাংলা ভাষা কতটা বিপন্ন, কিভাবে বিপন্ন, কেন বিপন্ন, এবং এই বিপন্নতাকে রোধ করতে হলে আমরা নিজেরা কি করতে পারি বাঙালি হিসেবে। সেই প্রশ্নটা যাওয়ার আগে আমি প্রথমে বলবো যে বাংলা ভাষাটা বলতে আমরা কি বুঝি, এ সম্বন্ধে সত্যি সত্যি কিন্তু আমাদের খুব পরিষ্কার ধারণা সকলের নেই। প্রত্যেক ভাষা, বিশেষ করে বাংলার মতো একটা বড় ভাষা, একসঙ্গে অনেকগুলো ভাষার গুচ্ছ বলা যায়। আমি যে বাংলাটা বলি, সব বাঙালি সেই বাংলাটা বলেন না। সেই সিলেটে, সেই চট্টগ্রামে, পুরুলিয়ায়, কোচবিহারে, ঝাড়খণ্ডে বাঙালিরা আলাদা আলাদা বাংলা বলেন, আমরা সেগুলোকে উপভাষা বলি, কিন্তু সেগুলোও কিন্তু সমানভাবে বাংলা ভাষার অংশ। তা আমরা অনেক সময় বুঝতেই পারি না। চট্টগ্রামের আমি খাবো না খায়ন, এটা বুঝতেই অসুবিধা হয়, কিন্তু তা সত্ত্বেও সেগুলো সমান বাংলা। এবং এই সব বাংলার মধ্যে আবার একটা আছে শ্রেণী বিভক্ত বাংলা, অর্থাৎ আমরা লেখাপড়া জানা লোকেরা যে বাংলাটা বলি, হয়তো আমাদেরই পাড়ার বস্তিতে যারা অল্প স্বাক্ষর বা নিরক্ষর মানুষ বাস করেন, তারা এই বাংলাটা বলেন না। এক জায়গায় থাকি, অথচ লেখাপড়া জানি বলে আমাদের ভাষাটা এক, তারা লেখাপড়াটা কম জানেন বলে বা জানেন না বলে। লেখাপড়া মানে ইংরেজি স্কুলে লেখাপড়া, লেখাপড়া আজকাল আমরা বুঝি ইংরেজি স্কুলে লেখাপড়া, কিন্তু শিক্ষাটা আর লেখাপড়া এক নয়। আমরা যাদের অশিক্ষিত বলি তারা অশিক্ষিত নন। একজন চাষি আমার চাইতে চাষবাসের ব্যাপারটা অনেক ভালো বোঝেন, একজন যিনি মাছ ধরেন তিনি আমার চাইতে মাছ ধরার বিজ্ঞানটা অনেক ভালো বোঝেন।
আমার মা নিরক্ষর, কিন্তু রান্নাটা যা করেন তা খেয়ে আমার শরীর পুষ্ট হয়েছে, আমার মন পুষ্ট হয়েছে। এই রান্নাটা একটা শিক্ষার ব্যাপার, এই শিক্ষাটা তার আছে। ফলে নিরক্ষর আর অশিক্ষিত এই কথা দুটো যে আমরা বিনিময়যোগ্য ভাবে ব্যবহার করি যেন একটা আরেকটা সমার্থক, তা কিন্তু একেবারেই নয়। আমি আমার শ্রোতাদের বারবার আমি বলি যে অশিক্ষিত বলতে আমরা যাদের বোঝাই তারা কিন্তু মোটেই অশিক্ষিত নন। তো এইরকম নানা ধরনের শব্দ শব্দার্থ ভাবতে ভাবতে বাংলা ভাষাটার অর্থ কি সেইটা নিয়েও তো প্রশ্ন ওঠে। তখন দেখি বাংলা ভাষা একটা অভিন্ন অবিমিশ্র সংহিত ভাষা, সংহত ভাষা নয়, যেমন সব ভাষাই নয়। ইংরেজি ভাষাও তা নয়, ইংরেজি ভাষারও নানা রকম রূপ আছে, বাংলার যেমন আছে। কিন্তু বিদেশিরা বাংলা বলতে বোঝায় আমরা যে বাংলাটা বলছি, অর্থাৎ এটাকে কি বলে, এটাকে আমাদের এখানে বলে, আগে বলা হতো শিষ্ট চলিত ভাষা, আমরা তারপরে বললাম শিষ্ট, এটা হলে বাকিগুলো অশিষ্ট হয়ে যায়, ফলে উপভাষাগুলো অশিষ্ট নয়, কাজে আমরা এখন বলি মান্য চলিত ভাষা। কারণ মান্য মানি আমরা এটাকে, এমন একটা ভাষা তৈরি হয়ে গেছে কলকাতা শহরের 200-250 বছর ধরে। লেখাপড়া জানা লোকেরা এসেছে, নানা ধরন জেলা থেকে এসছে, এসে একটা মিশ্রিত বাংলা তৈরি করেছে, যেটাকে আমরা মানি সবাই। চট্টগ্রামের লোক যদি মেদিনীপুরের লোকের সঙ্গে কথা বলে তাহলে এই ভাষাটাই বলবে, বলবার চেষ্টা করবে অন্তত। আবার আমরা যখন এই ভাষারই একটা লিখিত রূপ আছে, লেখার কথা আমি পরে আসবো, কারণ বানানটা হচ্ছে লেখার ভাষার ব্যাপার, বানানটা মুখের ভাষার ব্যাপার নয়। ভাষার বিশেষ করে উন্নত ভাষাটায় দুটো চেহারা আছে, একটা মুখের চেহারা আর একটা লেখার চেহারা। লেখার চেহারার সঙ্গে বানান, লিখন রীতি এইগুলো সব আছে, সেটার কথা আমি পরে আসছি, কারণ বানান প্রসঙ্গটা উঠেছে, পরে আসবো। কিন্তু মুখের কথাতেই এই যে আমরা একটা মান্য ভাষা তৈরি করলাম, যেটাকে বাংলাদেশে বলে প্রমিত বাংলা। মান্য আর প্রমিত বাংলাটা কি সাধারণভাবে বিদেশিরা এই থেকে মেনে নিয়েছে, এবং আমরাও সাধারণ কথাবার্তায় বাংলা বলতে এই মান্য ভাষাটাকে বুঝি। এবং মনে রাখবেন যে 1952-তে বা 1961-তে ঢাকায় বা শিলচরে যারা এই ভাষার জন্য প্রাণ দিয়েছেন, তারা কিন্তু এই বাংলার জন্য প্রাণ দিয়েছেন, কোনো উপভাষার জন্য প্রাণ দেননি। অনেকেরই মাতৃভাষা নয় এই বাংলা। মাতৃভাষা মানে প্রথম ভাষা, যে ভাষায় জন্মাই আমরা। তো কোচবিহারের ছেলে বা মেয়ে জন্মায় কোচবিহারের বাংলা, সেটাই তার প্রথম ভাষা। এই বাংলাটা আমরা আয়ত্ত করি স্কুলে পড়তে পড়তে, শিক্ষকদের কাছে শুনতে শুনতে, এবং পরে একটা লেখাপড়ার পরিমণ্ডলে এসে এই বাংলাটা আমরা আয়ত্ত করি। যেমন আমি করেছি, আমার জন্ম পূর্ব বাংলার একটা অখ্যাত গ্রামে। এই গ্রাম থেকে আমি উদ্বাস্তু হয়ে দেশে চলে আসি, তখন এখানকার এই বাংলাটাকে আমি আয়ত্ত করি, এবং এইটি এখন আমার ভাষা হয়ে গেছে। আমার সন্তানেরা আমার সেই পূর্ব বাংলার ভাষা জানে না। এইরকম করে আমাদের প্রজন্মের অনেকে ঘরের ভাষা থেকে এই মান্য ভাষায় চলে এসেছে। আমাদের একটা অভিযাত্রা চলেছে, অভিযান চলেছে ঘরের ভাষা থেকে মান্য ভাষায়। এখনো অনেক গ্রামের ছেলেমেয়েরা এই অভিযাত্রাটার মধ্যে আছে। তারা যখন স্কুল থেকে আস্তে আস্তে কলেজে, বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার পরিমণ্ডলে আসছে, আবৃত্তি করছে, নাটক করছে, গান করছে, তখন তাদের এই মুখের ভাষাটা আয়ত্ত করতে হচ্ছে। এবং বাংলা হিসেবে আমরা এই বাংলাটাকে প্রথমে চিহ্নিত করি, তারপর উপভাষাগুলোর কথা আমাদের মনে থাকে না। কিন্তু বাংলাকে রক্ষা করার প্রশ্ন উঠলে সবগুলোই আমরা কি ভাবি, শুধু এই বাংলাটাকে আমরা রক্ষা করব, এই মান্য চলিত বাংলাটাকে, নাকি উপভাষাগুলোকেও রক্ষা করার প্রশ্ন আছে? উপভাষাগুলো কিন্তু বদলে যাচ্ছে।
ছেলেমেয়েরা লেখাপড়া শিখছে, ঘরের ভাষা ছাড়ছে, ঘরে রেডিও টেলিভিশন ঢুকছে, ঘরের ভাষা তারা কম শুনছে, কম বলছে। বই পড়ছে, বই পড়ে তারা অন্য বইয়ের ভাষা শিখছে, ফলে উপভাষাগুলো বিপন্ন। সেই বিপদ থেকে তাদের রক্ষা করা আদৌ যাবে কি যাবে না সেটা পরের প্রশ্ন। আমি আগে এই বাংলাটার একটা সামগ্রিক চেহারাটার কথা আপনাদের মনে রাখতে বলি, এবং সেই সঙ্গে সঙ্গে এই বাংলাটা মান্য চলিত বাংলা, যেটা বিদেশিরা চেনে, যেটার একটা লিখিত রূপ আছে, যাতে আমাদের গল্প, প্রবন্ধ, সংবাদপত্র সমস্ত কিছু বেরোয়, ছাপা হয়, তারই লিখিত রূপে এই বাংলাটা বিপন্নতা নিয়ে আমরা এখন চিন্তিত। প্রায় 25 কোটি লোক বলেন এখন এই ভাষা। 16 কোটি বাংলাদেশের মানুষ, 9 কোটি পশ্চিমবঙ্গের মানুষ, কিন্তু আরো তো আছেন, ত্রিপুরায় আছেন, আসামে আছেন, আন্দামানে আছেন, ঝাড়খণ্ডে আছেন, বিহারে কিছু। এরা কিন্তু আন্দামান ছাড়া এরা অনেকেই জন্মসূত্রে বাঙালি। ত্রিপুরাতে অবশ্যই নোয়াখালী, কুমিল্লা থেকে অনেক লোক গেছেন, কিন্তু বেশিরভাগ এরা হচ্ছে ভূমিপুত্র বাঙালি। এই বিহার, ঝাড়খণ্ডে পর্যন্ত অনেক বছর ধরে আছেন, ওড়িশাতেও কিছু আছেন, কটক, ভুবনেশ্বরে বর্তমান থেকে হয়তো 300-400 বছর আগে গেছেন। এছাড়া আছেন প্রবাসী বাঙালি। প্রবাসী বাঙালিরা এখন যদি বাংলাদেশকে ধরি, সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে, এবং এরই কারণে বাংলাদেশের শ্রমশক্তির কারণে লিবিয়াতে বাংলা এখন 4র্থ রাষ্ট্রভাষা। লিবিয়া বলে একটি, আফ্রিকার লিবিয়া বলে একটি দেশে বাংলা একটি রাষ্ট্রভাষা হিসেবে গৃহীত, এবং সেই কারণে লন্ডনের অনেক স্কুলে বাংলা পড়ানো হয়, কারণ বাংলাদেশি ছাত্রছাত্রী আছে। নিউ ইয়র্কের স্কুলে বাংলা একটা দ্বিতীয় ভাষা, কারণ সেখানেও বাংলা পড়ানো হয়। এগুলোতে একেবারে তলার দিকে, অর্থাৎ প্রথম ছাত্রছাত্রীদের বাংলা শেখানোর কিছু কিছু ব্যবস্থা পৃথিবীর অন্যান্য জায়গায় আছে। তাছাড়া বিশ্ববিদ্যালয় স্তরে বিশেষজ্ঞদের জন্য বাংলা অনেক জায়গায় শেখানো হয়, সেটা টোকিওতে শেখানো হয়, নানা বিশ্ববিদ্যালয়, সুকুবা ইউনিভার্সিটি বলে একটি আছে টোকিওর বাইরে, সেখানে বাংলা শেখানো হয়। অস্ট্রেলিয়ার মেলবোর্নে শেখানো হয়, আমেরিকার শিকাগোতে শেখানো হয়, কলম্বিয়াতে শেখানো হয়, ওয়াশিংটনে শেখানো হয়, এইরকম নানান জায়গায় শেখানো হয়। রাশিয়া মস্কোতে, লেনিনগ্রাডে শেখানো হয়, এরকম চীনে বেইজিং ইউনিভার্সিটিতে শেখানো হয়, আরো নানা মানে বিখ্যাত এবং অবিখ্যাত জায়গায়। কারণটা আমরা যতটা, তার চেয়ে বেশি করে বাংলাদেশ, কারণ বাংলাদেশের মানুষেরা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছেন, এবং এখন আমরা পছন্দ করি আর নাই করি, বাংলাদেশের ভাষা হিসেবে বাংলা সম্মান কিন্তু সারা পৃথিবীতে অনেক বেশি। এই কথা ঠিক যে প্রথাগত সাহিত্যের ঐশ্বর্যময় যে সাহিত্য, তার অধিকাংশ এই অঞ্চলে রচিত হয়েছে। তা সত্ত্বেও আমি মনে করি যে বাংলাদেশের সাহিত্য এখন এত প্রাণবন্ত যে তা অনেক অনেক বেশি। এই যে আমাদের এখানে একটা উপন্যাস হয়তো 5000 কপি ছাপা হয়, আর বাংলাদেশে একটা উপন্যাস হুমায়ুন আহমেদ বা ইমদাদুল হক মিলনের একটা উপন্যাস 40,000 কপি ছাপা হয়। তাহলে আপনারা ভেবে দেখুন যে পাঠক সংখ্যা, সাহিত্যের পাঠক সংখ্যা ওই বাংলাদেশে অনেক বেশি। আমি একটা উদাহরণ দিই, আত্মপ্রচারের জন্য নয়, আমি বাংলাদেশে গত 3 বছর গিয়ে একটা কঠিন বই, বাংলা ব্যাকরণ, ভাষা তাত্ত্বিক বাংলা ব্যাকরণ, 2 খণ্ডে সম্পাদনা করেছি। 900 পৃষ্ঠার বই, 900 টাকার মতো দাম। সেই বইটি এখন বাংলাদেশের বইমেলায় পাওয়া যাচ্ছে পাশেই। সেই বইটি 3 মাসে 5000 কপি বিক্রি হয়ে গেছে। একটা ব্যাকরণ বই, কঠিন বই। দ্বিতীয় সংস্করণ এখন প্রচুর বিক্রি হচ্ছে। যে বাংলাদেশে যে সাহিত্যের বিপণনের পরিমণ্ডল, সেটা কিন্তু অনেক বেশি ব্যস্ত এবং বিস্তারিত। এই যে
মনে রেখে আমরা এই বাংলা ভাষার বিপন্নতা অবিপন্নতার কথা আমরা আসছি, মুখের ভাষাটার কথা আগে বলি। যারা মুখের ভাষা কাদের সকলের আগে বিপন্ন হয় সাধারণভাবে যারা গ্রামে গঞ্জে থাকেন, দূরের সঙ্গে যাদের সংযোগ কম। এখন তো বিশ্বায়ন ঘটেছে এবং ঘরে ঘরে সারা পৃথিবী ঢুকে গেছে, ফলে বিপদের শীত কাটা হয়েছে আমাদের ঘরে। তা সত্ত্বেও আমরা এর প্রতিবিধান করতে কি করব সে কথা আমি পরে আসছি, কিন্তু যেটা বলি যে বিদেশে প্রবাসীদের ভাষা সকলের আগে বিপন্ন হয়। তার কারণ তারা এমন একটা পরিমণ্ডলে গিয়ে পড়েন যেখানে তাদের নিজেদের ভাষাটা শুনবার কোনো উপায় নেই। একা পরিবার হলে আরো মুশকিল। ছোটটি বাচ্চাটিকে স্কুলে দিতে হয়, স্কুলে অন্য ভাষা তার সঙ্গীরা বলে, ফলে যে পিয়ার প্রেশার বলে সমবয়সীদের যে চাপ, তার ফলে তারা নিজেদের ভাষা ভুলে যেতে থাকে। এক্ষেত্রে বাবা মা যদি তার ভাষাটা রক্ষার জন্য চেষ্টা না করে তাহলে সে ভাষা ভুলতে বাধ্য। আমার অভ্যেস আছে কখনো কখনো একটু গল্প বলে এই ব্যাপারটা বুঝিয়ে দেওয়া। গল্প মানে ঘটনা আমি বলি। আমরা তখন মিনিয়াপলিস বলে একটা জায়গায়, মিনেসোটা বিশ্ববিদ্যালয়ে আমি পড়াই, সেখানে আমাদের বাড়িতে আমেরিকায় লম্বা সপ্তাহ শেষের ছুটি, লং উইকেন্ড বলে, সেই লং উইকেন্ড কাটাতে এলেন বাংলাদেশের একটি দম্পতি আমাদের বন্ধু লেখক জ্যোতিপ্রকাশ দত্তের সঙ্গে। আমার বড় মেয়ে তখন 1.5 বছরের। আর এই বাংলাদেশের দম্পতির সঙ্গে এলো তাদের ছেলে রহমান। ওরা তাকে রেমন্ড বলে। রেমন্ড তার স্কুলের সঙ্গীরা তাকে রেমন্ড বলে, রহমান বলে না। তো এইরকম, এটা আমি লিখেছি অন্যত্র, হয়তো কেউ কেউ পড়েছেন। এইরকম আমরা অনেক রাত পর্যন্ত জাগি, গল্প গুজব করি, আড্ডা দিই, তারপর ঘুমোতে যাই, ফলে আমাদের ঘুম থেকে উঠতে দেরি হয়। কিন্তু রেমন্ড এবং আমার মেয়ে, তারা রেমন্ড 7 বছরের আর মেয়ে 1.5 বছর, তারা খেলতে চলে যায়। তার খেলা, আমার মেয়ের খেলার একটা জায়গা আছে, সেখানে নানা খেলনা নিয়ে তারা খেলতে চলে যায় ভোরবেলায় উঠে। তো একদিন এরকম ভোরবেলায় আমি ঘুমিয়ে আছি, হঠাৎ আমার মেয়ে, মানে বুঝলাম পরে ঘটনাটা, আমার মেয়ে তার ওই ন্যাপি বলে ডায়াপারের মধ্যে তার প্রাতকৃত্য করেছে আর কি। তো রেমন্ড গন্ধে অস্থির হয়ে এসে আমাকে খোঁচা দিচ্ছে, খোঁচা দিয়ে বলছে, আঙ্কেল আঙ্কেল শি ডিড সাম হাগা। আমি প্রথমে বুঝতে পারিনি যে ইংরেজি মুখে কি হচ্ছে কথাটা। তারপর আমি বললাম, তখন সে আবার কথাটা পুনরাবৃত্তি করলো, আঙ্কেল আঙ্কেল শি ডিড সাম হাগা। আমি বুঝতে পারলাম ভাষা চর্চা করি বলে তার সব আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। একটা দুটো শব্দ তার ভাষা বিকল্প সে খুঁজে পায়নি তখন ইংরেজিতে, ফলে সেই শব্দটা ব্যবহার করতে তার বাধ্য হয়েছে। এর মধ্যে ভাষার যে প্রক্রিয়াটা চলে সেটাকে ভাষাবিজ্ঞানের ভাষায় বলা হয় যে লস অ্যান্ড মেইনটেন্যান্স। ভাষা আমরা রক্ষা করছি এবং অথচ ভাষা হারিয়ে যাচ্ছে। এই দড়ি টানাটানি চলছে। দড়ি টানাটানির মধ্যে লসের দিকে যদি ভাষা এগিয়ে যায় তাহলে ওই রকম অবস্থা হবে এবং পরে রেহমান ওই শব্দটাও হারিয়ে ফেলবে। এইরকম বিদেশে আপনারা এই ধরনের অনেক বাংলায় শুনবেন, যেমন তুমি নটি হয়ে না পাবি, তোমার আন্টি তোমাকে ক্যারট দিয়ে রাইস মেখে দেবে, কেমন বি গুড বয়। এরকম বাংলা আপনারা শুনবেন। এটা তাদের দোষ দিয়ে লাভ নেই, কারণ তারা যে মণ্ডলের মধ্যে থাকেন তখন তারা এটা বলতে বাধ্য হন। হয়তো একটি ছেলে একটি মেয়েকে বলছে, চলুন না কামিং
ফ্রাইডেতে আমরা কোথাও একটু রেস্টুরেন্টে আমি আপনাকে একটা সাপার কিনে দেবো আর কি, এইরকম কথাবার্তা চলে। এটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক নয়। এই স্বাভাবিকতাটা সম্বন্ধে প্রবাসে মানে আমরা অসচেতন কথাবার্তায় এরকম হরদম ইংরেজি বলি, কিন্তু প্রবাসে যেটা স্বাভাবিক, তো সেটাকে আমাদের এখানে যেটা জন্মসূত্রে যেখানে আমরা বাংলা বলি সেখানে কি স্বাভাবিক, এই প্রশ্নটা উঠে পড়ে। কিন্তু সেখানেও তো আমরা মাটি থেকে খানিকটা বিচ্ছিন্ন থাকি। আমরা যখনই এই মধ্যবিত্ত জগতে চলে এসেছি বলছিলেন, তখন মধ্যবিত্ত জগতে আমরা এমন একটা বিশ্বায়িত পরিমণ্ডলে বাস করি যে আমাদের অসচেতন কথাবার্তায় এইরকম চলে আসে, হরদম ইংরেজি শব্দ চলে আসে অসচেতন কথাবার্তায়। তার কারণ ভাষার ব্যবহারে আমরা সাধারণভাবে সচেতন হই না। এটা আজকে যে নতুন তা কিন্তু নয়, 19 শতাব্দীতেও এটা ছিল। তাদের ইঙ্গ বঙ্গ বলা হতো। মধুসূদনের একেই কি বলে সভ্যতা নাটক যদি আপনারা পড়ে থাকেন, তাতে দেখবেন একটা ঘটনা আছে প্রথম অঙ্কের তৃতীয় উদ্দেশ্যে, যে ছোট ছেলেরা আছে তবু বলি, তারা যথেষ্ট বড়, যে কয়েকজন বন্ধু বান্ধব নব্য যুবক তারা একটি 12 বনিতার বাড়িতে আড্ডা দিতে জমায়েত হবে, তাদের সব জিনিসপত্র কিনে আনতে হবে ফুর্তি করার জন্য। তখন তাদের মধ্যে যে নেতা আসতে দেরি হয়েছে, আসতে বাকিরা খুব রেগে গেছে, কেন আসতে দেরি হলো। তখন সে নব বলছে যে আমাকে একটু এক্সকিউজ করতে হবে, আমার আসতে একটু দেরি হয়ে গেল। তখন আরেকজন খেপে গেছে, তাই সে এর মধ্যে একটুখানি মত্ত অবস্থায় আছে, খেপে গিয়ে বলছে দ্যাটস এ লাই, দ্যাটস এ লাই। তখন নব ভয়ঙ্কর রেগে গেছে, কি তুমি আমাকে লায়ার বলো, কারণ আমি এক্ষুনি তোমাকে শুট করবো, বন্দুক নন্দুক কিছু নেই হাতে, কিন্তু রেগে গিয়ে বাঙালির যে বিরক্ত, আমি এক্ষুনি তোমাকে শুট করবো। তখন সেও উঠে দাঁড়িয়ে এই মারে কি সেই মারে। তখন অন্য বন্ধুরা বলছে আহা যেতে দাও, কেমন এই একটা ট্রাইফলিং কথা নিয়ে এত এই কেন। তখন নব বলছে কি ও আমাকে লায়ার বললো, এটা একটা ট্রাইফলিং কথা, ও আমাকে বাংলা করে মিথ্যাবাদী বললো না কেন, তাতে কোন শালা রাখতো। বাংলা করে মিথ্যাবাদী বললে সেটা অনেক সহনীয় হতো, কিন্তু ইংরেজিতে লায়ার বলাতে সে ভয়ঙ্কর চটে গেছে। মানে হচ্ছে ইংরেজি ভাষাটার শক্তি অনেক বেশি, তো স্বাভাবিক, রাজার ভাষা। এবং আমাকে কথার মধ্যে ইংরেজি বললে আমাকে সবাই মনে করবে লোকটা খুব শিক্ষিত। আপনারা বাস স্ট্যান্ডে ঝগড়া অনেক সময় দেখেছেন, আমি এটা লিখেছি যে ঝগড়া হচ্ছে, এই মশাই পা মারিয়ে দিলেন কেন, তাদের বললো দেখতে পান না নাকি চোখে, তখন বললে কি বাসে ভিড় ইত্যাদি এই বলে যে এবং এই কথাগুলো আসবে, অথবা যদি এই ট্যাক্সি করে যান না কেন, কেমন, তখন বললো আপনি ট্যাক্সি দেবেন, এরকম করতে ট্যাক্সি ভাড়া দেবেন, এরকম করতে করতে আগে একজন বলে ফেললো শাট আপ। যেই শাট আপ বলা সঙ্গে সঙ্গে আগুনে ঘি পড়লো, যাকে বলে যে কি শাট আপ, আপনি শাট আপ বলে শুরু হয়ে গেল। এই শাট আপটা হচ্ছে একটা বিভাজন রেখা, যেখানে ঝগড়াটা একটা নতুন পর্যায়ে পৌঁছে। তো এই কারণটাই কিছুই না, আমরা যে ভাষাগুলোর মধ্যে বাস করি, একাধিক ভাষার মধ্যে আমাদের বাস করতে হয়, সেই ভাষাগুলোর একটা আধিপত্যের স্তর আছে। ইংরেজি ভাষাটা অনেকদিন আমাদের উপর আধিপত্য করেছে, কারণ রাজার ভাষা ছিল। এখন কি বলবো, যে অর্থনৈতিক যে সাম্রাজ্যবাদ, অর্থনৈতিক সাম্রাজ্যবাদের ভাষা আমার শিখতে বাধ্য, না শিখলে ভালো চাকরি হবে না বলে আমাদের বাবা মায়েদের বিশ্বাস। মানে ইংরেজি শিখলেই ভালো চাকরি হবে এটা গ্যারান্টি নয়, কিন্তু ইংরেজি না শিখলে ভালো চাকরি হবে না,
তো ঠিক কথা, হতেই পারে। অর্থনীতির যে অবস্থা, বাবা মায়েদের এই বিশ্বাসের জন্য তাদের অপরাধী করা যায় না। ইংরেজি শেখাতে হবে, ভালো করে ইংরেজি শেখাতে হবে, কিন্তু তার মানে বাংলাটা ভোলাতে হবে। দুটো ভাষার লড়াই খাড়া করার কোনো দরকার নেই। আমাদের এখানে সমস্যাটা হয়েছে যে অনেক বাবা মা মনে করেন যে একটা ভাষা শেখাতে গেলে আরেকটা ভাষা ভুলিয়ে দিতে হবে। রেমান্ডের বাবা মার অবস্থা আমি বুঝি, যে রেমান্ডের বাবা মা বাংলাটা আর এই করেন না, ঠিক আছে, রেমান্ড ভুলেছে ভুলছে, কিন্তু এর বিপরীত দৃষ্টান্ত কিন্তু আছে। আমি আমার চেনা দৃষ্টান্ত, আমার বন্ধু অরুণ সোম মস্কোতে ছিল দীর্ঘদিন, 15-16 বছর, অনুবাদ করেছে প্রগতি পুস্তকালয়, অনুবাদ করেছে, রাশিয়ান ভাষা খুব ভালো জানে। এমনকি তার রাশিয়ান স্ত্রী, মস্কোতে তার দুটি ফুটফুটে মেয়ে হয়েছিল, মা বাংলা এক বিন্দু জানে না। মেয়েরা মাতৃভাষায় শিখবে, কিন্তু অরুণ তাদের বলল যে আমার সঙ্গে যদি কথা বলতে হয় তাহলে আমার ভাষায় বলতে হবে। এবং ওই 1989 রাশিয়ার বলশেভিক বাদের পতনের পর তারা যখন ভারতে চলে এলো, দুটি ফুটফুটে সাহেবদের মেয়েদের মতো দেখতে কিশোরী মেয়ে আমাদের কাছে যখন এলো, আমাদের পাড়াতেই তারা থাকে, তাদের বাংলা শুনে আমি মুগ্ধ হয়ে গেলাম। কারণ তারা রাশিয়ানটাও শিখেছে, স্কুলে পড়েছে, তারা হিন্দি শিখেছে, স্কুলে পড়ে ইংরেজি শিখেছে, বাংলাটাও অনর্গল বলে তারা। এটা কিন্তু পারা যায়। অর্থাৎ একসঙ্গে বাচ্চারা শুনতে শুনতে একাধিক ভাষা শিখে ফেলতে পারে। তারপরে কোন ভাষা নিয়ে, ইংরেজি ভাষা তারা বলবে লিখবে, ঠিক আছে, বাংলা ভাষা তারা বলবে বা লিখবে, ঠিক আছে। এটা নয় যে আমাদের মা বাবাদের যে ধারণা, এমনকি অনেক স্কুলের শিক্ষক শিক্ষিকাদেরও ধারণা যে ইংরেজিটা ভালো করে শেখাতে গেলে বাড়িতে বাংলায় বলবে না। অনেক স্কুলে নাকি বলে দেয় যে বাড়িতে কিন্তু বাংলা বলবে না, আপনারা ওর সঙ্গে ইংরেজিতে কথা বলবেন। এটা আধুনিক শিক্ষা তত্ত্বে একেবারেই ভুল প্রমাণিত হয়েছে। এবং যে সবসময় যেটাকে ওটাকে বলা হয় ডাইরেক্ট মেথড, এই ডাইরেক্ট মেথড বাতিল হয়ে গেছে। সবসময় একটা ভাষাকে বলতে হবে অন্য ভাষা দেয়ালটা বন্ধ করে রাখা হবে, এটা একদম ভুল প্রমাণিত হয়েছে। ফলে যে মা বাবারা, আমি জানি না কতজন মা বাবা আমার কথা শোনেন বা শুনবেন, কিন্তু এইটা হচ্ছে মূল জায়গা যে বাংলা ইংরেজিটা শেখাতে হলে বাংলা ভাষা ভুলিয়ে দেবার কোনো দরকার নেই। ছেলেমেয়েরা বাংলা পড়বে, বাংলা, আমার নাতি যেমন 9 বছর তার বয়স, বাড়িতে বাংলা তাকে পড়াতে হবে। আমি কিভাবে পড়াবো? আমার মেয়ে বাংলা পড়াবে, আমার প্রথমে রবীন্দ্রনাথের সহজ পাঠ দিলাম। সহজ পাঠটা কেন জানি না তার তত ভালো লাগলো। তখন হাঁদা ভোঁদা আর বাটুল থেকে সে বাংলা পড়তে শিখে গেল। সে প্রতিদিন এখন হাঁদা ভোঁদা আর বাটুল নিয়ে বসে থাকে, পাতা উল্টায় পড়ে এবং হাঁদা ভোঁদার অভিনয় করে। তার স্কুলে এই জন্য তার খ্যাতি আছে। ডেকে নিয়ে বলা হয়, তুমি এটা বলো তো, তখন সে বাটুলের কথা একটু বললো, হাঁদার কথা একটু বললো। তো এইখান থেকে সে বাংলা পড়তে শিখে গেল। তার মানে এই নয় সে ইংরেজি পড়তে পারে না, সে ইংরেজি পড়ে। কারণ ইংরেজি পড়ানোর সহজ উপায় হচ্ছে, বাংলা ইংরেজি দুটো পড়ানোরই সহজ উপায় হচ্ছে, মা বাবাদের আমি বলি যে আপনারা একটুখানি সময় দেবেন। প্রথমত বই পড়ছেন আপনারা, ছেলেমেয়েরা যেন সেটা দেখে। আপনারা অন্য কাজ করছেন না, বসে বসে সবসময় টিভি দেখবেন নিশ্চয়ই। টিভি বিনোদন, অনেক জ্ঞানের ব্যাপার আছে টিভিতে, কিন্তু কখনো কখনো বই পড়ছেন, ছেলেমেয়েরা যেন একটু দেখে। আর একটু অবসর সময় কম, এতো একটু পড়ে পড়ে শোনাবেন গল্প, ঠাকুমার ঝুলি থেকে হোক, সহজ পাঠ থেকে হোক,
আবার ইংরেজি বই থেকেও হোক, এবং একটু ওরা আমাদের পড়ে শোনাতে শোনাতে আমাদের মেয়েদের মুখস্থ হয়ে গিয়েছিল। পাতার শেষ শব্দটা এলে বলতো এবার পাতা উল্টা, এটা ইংরেজি হোক বাংলাই হোক, ওরা বুঝতে পারতো কোন শব্দে পাতাটা শেষ হয়েছে। এবং তারপরে তাদের চারপাশে একটু লেখা শেখানোর অভ্যেস করিয়ে চারপাশে বই ছড়িয়ে রাখবেন, বাচ্চাদের ছবির বই ছড়িয়ে রাখবেন, দেখবেন তারা বই পড়তে শিখে যাবে এবং ভাবতে হবে না। ওইটাই কর্পোরেশনের ট্রিপল অ্যান্টিজেন টিকা যা দেওয়া হয়, টিকা দেওয়া হয়ে যাবে। একবার যদি বই পড়তে শিখে যায় আপনি নিশ্চিন্ত, ওই 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 ব্যাধিটা তাকে চিরকাল রক্ষা করবে। হ্যাঁ নিশ্চিত, হ্যাঁ একদম নয়। হ্যাঁ মিস্টার, আমি এটা লিখেছি আমার নতুন বই, আমি লিখেছি, আমি সবগুলো মেথড সম্বন্ধে লিখেছি। নতুন বই বেরিয়েছে চমস্কি, ব্যাকরণ ও বানান, তার মধ্যে আমি লিখেছি। বিস্তারিত বলতে গেলে কিন্তু আমি একটু কিন্তু এই মেথডটা যে অন্য ভাষাকেও পাশাপাশি শিখতে হবে, এইটাই হচ্ছে মূল কথা। আজকাল আমি ছিটকে অন্যদিকে চলে যাব, সেই জায়গায় আমি যেতে চাই না। আচ্ছা, এইটা হচ্ছে মূল জায়গা। এখন এটি কি আমাদের কোন পরিবেশ কি কোনো সাহায্য করছে? বাবা মার দৃষ্টিভঙ্গির পরিবর্তনে কিছু কিছু সাহায্য করছে, না তা নয়। অর্থাৎ পরিবেশেও কিছু পরিবর্তন হয়েছে, যাতে বাংলা ভাষার পরিমণ্ডল, বলার পরিমণ্ডল, শোনার পরিমণ্ডল, দেখার পরিমণ্ডল কিন্তু বেড়ে গেছে। এই ব্যাপারটা আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আগে 1975-এ যখন কলকাতায় প্রথম দূরদর্শন এলো, তখন বাংলা কতটুকু আমরা দেখতাম, কতটুকু শুনতাম। তারপরে আস্তে আস্তে অজস্র টিভি চ্যানেল খুলে গেল, খোলা আকাশ নীতি হোক যাই হোক, অজস্র টিভি এবং সিরিয়াল শুরু হল। এই সিরিয়ালগুলো কিন্তু বাংলা ভাষার হচ্ছে, যত খারাপ হোক। একটি মেয়ে হঠাৎ চোখটা একটু গোল করলো, সঙ্গে ক্যামেরা তার উপর 3 মিনিট রইল। সিরিয়ালের মধ্যে এটা আপনারা দেখবেন যে একটি মেয়ে একদিক থেকে আরেক দিকে তাকাচ্ছে, তার উপরেই হয়তো মানে অনেকক্ষণ ধরে ক্যামেরাটা করছে, নাটকীয় করবে। কিন্তু ঘরে ঘরে বাংলা দেখাশোনার সুযোগ বেড়েছে। বাংলা খবরের কাগজ, খবরের চ্যানেল হয়েছে, যেমন খবরের কাগজ, কত বেশি পত্র পত্রিকা বেরোচ্ছে, অজস্র পত্র পত্রিকা, নানান ধরনের পত্র পত্রিকা, স্বাস্থ্যের পত্র পত্রিকা, তারপরে খাবার দাবারের পত্র পত্রিকা, সাজগোজের পত্র পত্রিকা, অজস্র বেরোচ্ছে, ঘরে ঘরে যাচ্ছে। বাংলা পড়ার সুযোগ বাড়ছে। এখন বিদেশে যে বাঙালিরা থাকে তাদের কাছে কিন্তু বাংলা পৌঁছচ্ছে। আপনারা যারা সকালে তারা টেলিভিশন দেখেন, তারা কিন্তু জানেন যে নিউ ইয়র্ক থেকে ফোন আসবে বা অন্য জায়গা থেকে, লন্ডন থেকে ফোন আসবে, দিল্লি থেকে ফোন আসবে, এবং ফোন এসে তারা বাংলা চ্যানেল দেখবার সুযোগ পান। তাছাড়া যে সিডি ইত্যাদি, ক্যাসেট সিডির একটা বিরাট শিল্প বাণিজ্য, তা পৌঁছে যাচ্ছে। ইন্টারনেটে পৌঁছে যাচ্ছে, কম্পিউটারে পৌঁছে যাচ্ছে, কম্পিউটারে বাংলা লেখা অনেক সহজ হয়ে গেছে আগের চাইতে। ফলে এক ধরনের প্রতিবেশ, বাংলা শোনা, বাংলা দেখা এবং বাংলা লেখা, এই প্রতিবেশ কিন্তু বেড়ে গেছে। অর্থাৎ যে বাবা মা এই দৃষ্টিভঙ্গিটা পোষণ করবে, তিনি যেখানেই থাকুন, কলকাতাতেই থাকুন আর নিউ ইয়র্কেই থাকুন, যে না আমার ছেলে মেয়ে অন্য ভাষা, ইংরেজি হোক, জাপানি হোক, ফরাসি হোক, অন্য ভাষা শিখবে, কিন্তু সে সঙ্গে সঙ্গে পাশাপাশি বাংলাটাও শিখবে, তার কাজ অনেক সহজ হয়ে গেছে। আমার বন্ধু অরুণের ক্ষেত্রে কঠিন ছিল, যে ব্যাপারটা খুব কঠিন, কিন্তু এখন অনেক সহজ হয়ে গেছে। বাংলা পরিমণ্ডল একটা সারা পৃথিবীতে, অর্থাৎ বাংলা বিশ্বায়িত হয়েছে, সেটা খুব
মানে আতঙ্কের বা চিন্তার কথা নয়, বাংলা এক বিশ্বায়িত ভাষা হয়েছে। এবং এখন অনেক যেটা হয়, যাদের ডায়াসপোরা বলে তারা কিন্তু বাংলা চর্চা করছে, বিদেশে বসে বাংলা চর্চা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ে পড়ানোর চাইতেও কিছু শুধু নয়, নিউ ইয়র্কে প্রায় 13টার মতো পত্রিকা বেরোচ্ছে বাংলা, পাক্ষিক সাপ্তাহিক পত্রিকা বেরোচ্ছে বাংলা, একটা দৈনিক পত্রিকা বেরোচ্ছে বাংলা। বাংলাদেশের লোকেরাই করছেন বেশি, কিন্তু বেরোচ্ছে। এবং টরেন্টোতে, ক্যালিফোর্নিয়াতে এইরকম বাংলা পত্রিকা, টেক্সাসে, অস্টিনে বাংলা পত্রিকা বেরোচ্ছে, অস্ট্রেলিয়াতেও এরকম বাঙালিরা বাংলা পত্রিকা বার করেছে। ফলে বাংলা, আমি বলছি, দেখা, শোনা এবং পড়ার পরিমণ্ডল অনেক বেশি বেড়ে গেছে। ফলে যে বাবা মায়েরা ভাববেন যে না, আমার ছেলে বা মেয়েকে আমি একটা পাশাপাশি বাংলা, আমি যে বলছিলাম মেইনটেনেন্স অ্যান্ড লস, এই মেইনটেনেন্সের জায়গাটা বাংলা ভাষাকে আমি রক্ষা করব। কেন রক্ষা করব? এই যুক্তি নতুন করে সত্যি সত্যি দেওয়ার কিছু নেই। পৃথিবীর যে কোনো ভাষা একটা মহৎ উত্তরাধিকার বহন করে, যে কোনো, সে ভাষার সাহিত্য মানে লিখিত সাহিত্য নাও থাক। এখন পৃথিবীর নানা দেশ এই ভাষার মৃত্যু নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়েছে এবং তার বিরুদ্ধে লড়াই করছে। এখন পৃথিবীতে একটা পরিসংখ্যানে প্রায় 7,000-এর মতো ভাষা চলছে, 6,703, 1999 পরিসংখ্যান। তো এর মধ্যে বলছেন যে মানুষ যখন ভাষা, প্রায় 30-40 হাজার বছর আগে মানুষ যখন ভাষা নানা জায়গায় তৈরি হয়, এক জায়গায় তৈরি হয়নি মানুষের ভাষা, নানা জায়গায় নানা রকম ভাষা, তাতে ডবল, দ্বিগুণ ভাষা ছিল। এই অর্ধেক ভাষা মরে গেছে এবং এই ভয় করা হচ্ছে যে এই শতাব্দীতে, 19 শতাব্দীতে হয়তো আরো অর্ধেক ভাষা, এই 7,000-এর অর্ধেক ভাষা মরে যাবে। আর একটা ভাষার মরে যাওয়া মানে একটা পুরো সভ্যতার মৃত্যু, একটা জাতির সংস্কৃতি, সভ্যতা, স্মৃতি, ইতিহাস, জ্ঞান। কত আদিবাসী সমাজে কত ওষুধ, গাছগাছড়ার ওষুধ তারা জানেন, যা আমাদের চিকিৎসা বিজ্ঞানকে অনেক সমৃদ্ধ করতে পারে। এখন সেই আদিবাসী ভাষাটি যদি মরে যায়, সে ওষুধের কথা আজকে জানবে, যা মানুষের উপকার করতে পারত। তো এই জন্যে ইংল্যান্ডে, আমেরিকায় প্রচুর সমিতি তৈরি হয়েছে যারা এই ল্যাঙ্গুয়েজ ডেথ, ভাষার মৃত্যু আটকাবার চেষ্টা করছে, ভাষাকে বাঁচিয়ে রাখবার চেষ্টা করছে, তার বিরুদ্ধে লড়াই করছে। না না, এটা ভুল ধারণা, এটা একেবারেই ভুল ধারণা আপনার। পৃথিবীতে সবাই এক ভাষায় কথা বলতেন না। পৃথিবীতে ভাষা বিজ্ঞানে আমি যতটুকু জানি তা হচ্ছে পৃথিবীতে অনেকগুলো ভাষা ছিল। গল্প গুজবে আমাদের একটা ইন্টারঅ্যাক্টিভ সেশন রাখা আছে, তখন এই প্রশ্নগুলো করবেন, ভালো হবে ওনাকে বলতে দিন। আগামী দিনের কথা আমি বলতে পারি না, আগামী দিনে সবাই এক ভাষায় কথা বলবে কিনা তাও আমি বলতে পারি না। এক ভাষায় কথা বলার বা লেখার চেষ্টা হয়েছিল এসপেরান্তো, তার অবস্থা এখন খুব সঙ্গীন। কাজেই এই ধরনের অতীত সম্বন্ধে যেমন আমাদের কোনো ধারণা নেই, তেমনি ভবিষ্যৎ সম্বন্ধে একেবারে আমি জ্যোতিষীর মতো কিচ্ছু বলতে পারি না। পৃথিবীতে এক ভাষায় সবাই কথা বলবে বলবে না, এটা আমার ধারণা। আপনি আশাবাদ পোষণ করেন, আমি অতটা আশাবাদী নই। আচ্ছা, তাহলে এই ব্যাপারটা বাবা মায়েদের মনে রাখা দরকার। বাংলা ভাষাটাকে রক্ষা করতে হলে আমার সন্তানের কাছে অনেক উপকরণ, উপাদান, সহায়তা এখন আছে, এখন আর অবস্থাটা তত খারাপ নয়। আর কেন রক্ষা করব সে ব্যাপারে আমি যাব না। রবীন্দ্রনাথ, নজরুল আর এই মহৎ সাহিত্য, সঙ্গীত
আমাদের ভাষার মতো গান অন্য অনেক ভাষায় নেই। আর এই নাটক, চলচ্চিত্র, সংস্কৃতির যে বিশাল ব্যাপারটা, এটা নিয়ে সত্যি সত্যি বলতে গেলে সারা রাত বলতে হবে, সেটা বলার কোনো প্রয়োজনই নেই। সেটা আমি এটাও বলি যে যার ভাষা যত ছোটই হোক সেই ভাষাটাও রক্ষা করা দরকার। ভাষার ক্ষেত্রে ভাষা বিজ্ঞানে কোনো তফাৎ করা হয় না, সব ভাষার সমান মর্যাদা, ছোট হোক বড় হোক সব ভাষার সমান মর্যাদা। তেমনি মান্য ভাষা উপভাষারও সমান মর্যাদা। উপভাষাগুলো নিয়ে আমরা ঠাট্টাই আর কি করি অন্যের ভাষা শুনে, সেটা লৌকিক স্তরে। বিজ্ঞানের স্তরে সব ভাষার সমান মর্যাদা। কাজে এই জায়গায় আমরা দাঁড়াতে পারি যে না, আমরা একাধিক ভাষা শেখাবো কিন্তু নিজের ভাষাটাকে ভোলাবার জন্য কোনো চেষ্টা করব না। লিখিত যে ব্যাপারটা, লেখার জায়গা বানান, এটা হচ্ছে একটা ভাষা লিখতে হলে কতগুলো আলাদা নিয়ম কানুন। একটা ভাষার উচ্চারণের যেমন কিছু নিয়ম কানুন আছে, তেমনি একটা ভাষার লেখারও কিছু নিয়ম কানুন আছে। বাংলা তার বানান তার একটা, বাংলা বাক্য কিভাবে রচনা করতে হবে সে তার একটা, কিন্তু বাংলা বাক্য আমরা মুখে যেরকম বলি প্রায় সেইভাবে লিখতে পারি, কিন্তু বানান আমাদের মুখের উচ্চারণ কোনো সাহায্য করে না। ইংরেজিরও নেই, ইংরেজি বানানো অত্যন্ত অবৈজ্ঞানিক, ফরাসি বানানো অত্যন্ত অবৈজ্ঞানিক। শুধু চেক ভাষা বা ইটালিয়ান ভাষা, এদের বানানগুলো উচ্চারণের সঙ্গে অনেকটা মিল আছে। ফলে এমনকি আরবিরও সমস্যা আছে, আরবি উর্দুরও সমস্যা আছে। বানানটা আলাদা করে শিখতে হবে। এ পর্যন্ত যত বানান সংস্কার হয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয় আগে থেকে, কলকাতা বিশ্ববিদ্যালয়টা একেবারে বড় কাজ, যাতে রাজশেখর বসু, রবীন্দ্রনাথ পর্যন্ত মতামত দিয়েছিলেন, শরৎচন্দ্র 1937-এ। তার নিয়মগুলো কিন্তু আমরা আস্তে 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 সেইগুলো গ্রহণ করেছি। কলকাতা বিশ্ববিদ্যালয় শুধু ওইটা ছিল যে এটাও হয় ওটাও হয়। বাংলা একাডেমিতে এসে আমরা বলেছি না, একটা লেখাই ভালো। আমার নীতিটা হয়েছে যে শিশুরা একটা বানান শিখবে এবং লিখবে একটা শব্দের জন্যে, দেখবে তারা অনেক বানান, কারণ পুরনো বাংলায় অন্যরকম ছাপা হয়েছে, বাকি দীর্ঘিকার দিয়ে ছাপা হয়েছে, দেখবে। কিন্তু শেখানো হবে, প্রাথমিক বিদ্যালয়ে শেখানো হবে একটা শব্দের একটা বানান, তারা সেটাই লিখবে, তারা বানান দেখুক। শিক্ষকেরা এই ব্যাপারেই তাদের সতর্ক করে দেবেন যে তোমরা লিখবে, শিখবে এবং লিখবে একটা বানান, কিন্তু দেখবে অনেক বানান, পড়তে হবে অনেক বানান, ভুল নয়, সেগুলো শুদ্ধ। আর বানান ভুলের ব্যাপারটা তো আলাদাই। ফলে আমাদের ধারণা এবং আমাদের বাংলার নীতিটা বাংলাদেশ নিয়েছে। বাংলাদেশের এখন বাংলা একাডেমির বানান বিধি যদি দেখেন, পশ্চিমবাংলার বাংলা একাডেমির বানান বিধির সঙ্গে প্রায় 99% ফলে সেখানেও এই নীতিটাই গৃহীত হয়েছে এবং সেখানকার পাঠ্যপুস্তক পর্ষদও সেটা ব্যবস্থা করেছেন যে শিশুরা একটি বানান লিখবে, শিখবে এবং লিখবে, অন্য বানান তারা দেখবে, দেখে তাদের নিজেদের লেখায় তারা অগ্রাহ্য করবে। আমরা লিখব না, কিন্তু আমরা পড়ছি অনেক বানান, কারণ আমি জানি আমাদের ইতিহাসের ক্রমে নানান রকম বানান, ধারাবাহিকভাবে নানা রকম বানান এসছে আছে। তো এইটা হচ্ছে বানানের নীতিটা হচ্ছে এই যে আমরা একটা শব্দের একটা বানান শিখবো এবং লিখব। তাছাড়া আরো অনেক ব্যাপার আছে, কিন্তু ভাষাটাকে রক্ষা করতে হলে তাকে লেখাতেও রক্ষা করতে হবে, তাকে মুখে বলাতেও রক্ষা করতে হবে। লেখাতে রক্ষা করার উপায় হচ্ছে কালজয়ী সাহিত্য রচনা করা। আর নতুন ভাষার লোকেদের আমি বলি, সাঁওতাল ভাষা নিয়ে আমাকে একটা কমিশন করতে হয়েছিল, সাঁওতাল বন্ধুদের আমি বলেছিলাম যে ভাষাটাকে যদি ভালোবাসাতে চাও, ভাষাটার প্রতি মমতা যদি বাঁচিয়ে রাখতে হয়, তার মানে ভাষাটাকে যদি বাঁচিয়ে রাখতে হয়, তাহলে শিশুদের সাহিত্য রচনা করো। শিশুদের আগে তাদের ক্যাচ দেম ইয়াং,
আগে শিশুদের বই ধরিয়ে দেওয়া হাতে, এবং তাদের মজার লেখা, ছড়া, গল্প। বড়দের সাহিত্য নিশ্চয়ই হবে, বড়রা কবিতা লিখবে, প্রবন্ধ লিখবে, উপন্যাস লিখবে, সবই লিখবে, নাটক লিখবে, কিন্তু ছোটদের পড়ার জন্য আগে যথেষ্ট পরিমাণে আনন্দজনক সাহিত্য রচনা করো। জ্ঞান দেওয়াই যেতে পারে, কিন্তু আনন্দের সাহিত্য অনেক বেশি করে রচনা করো। এইটা কিন্তু বাংলা সাহিত্যের একটা বড় ঐশ্বর্য। বাংলার শ্রেষ্ঠ লেখকেরা ছোটদের জন্য কলম ধরেছে। এটা খুব কম সাহিত্যে আছে, হিন্দিতে নেই, মারাঠিতে একটু একটু আছে, গুজরাটিতে আছে, কিন্তু বাংলা সাহিত্যে যেমন তার একেবারে শ্রেষ্ঠ লেখকেরা ছোটদের জন্য কলম ধরেছেন, এর তুলনা খুব কম আছে। কাজেই আমরা সেদিক থেকে খুবই সৌভাগ্যবান। আমরা মনে করি যে এটা বাংলা সাহিত্যের একটা অহংকার করার জায়গা, যে রবীন্দ্রনাথ, সুকুমার রায় আর সকলে মানে যে ছোটদের জন্য লিখেছেন, ছোটদের জন্য বিশেষভাবে লিখেছেন। তাও এখনো তো বড় বড় লেখকেরা, সেটা সৈয়দ মোস্তফা সিরাজি হন, শীর্ষেন্দু মুখোপাধ্যায় হন, সুনীল গঙ্গোপাধ্যায় হন, তারা সকলে ছোটদের জন্য লিখেছেন। এটা আমাদের ছোটদের বা শিশু কিশোরদের জন্য এটা আমাদের একটা গর্বের ব্যাপার। ফলে এইখানেও কিন্তু আমাদের ভাষার প্রতিরক্ষার একটা জায়গা তৈরি হয়েছে। ছোট ছোট সত্যজিৎ রায় পড়ে শেষ করে ফেলে, এই যে ছেলেরা বসে আছে, আমি জানি তাদের খুব প্রিয় লেখক সত্যজিৎ রায়, বারবার করে পড়ে। আমার নাতি এখন সে সত্যজিৎ রায় পড়ছে, বারবার করে পড়ছে সত্যজিৎ রায়। এইটা তো ভাষাকে ভালোবাসার সঙ্গে যুক্ত করে দেয় এই লেখা, এই ছোটদের লেখায়। তারপরে তারা বড়দের গল্প উপন্যাস পড়বে, শরৎচন্দ্র পড়বে। আমি জানি শরৎচন্দ্র বিশ্ববিদ্যালয় লাইব্রেরিগুলোতে সকলের আগে মলাট ছেড়ে শরৎচন্দ্র বাঁধাতে দিতে হয়, শরৎচন্দ্রের বই সকলের আছে। তো এই ভালোবাসার জায়গা লেখার সাহিত্য, লিখিত সাহিত্য তৈরি করে দেয়, এটাও খুব দরকার। তো এই আমি আমার বলার মুখটা গুছিয়ে আছে, এবার শেষ করছি এই বলে যে বিপন্নতার অনেক জায়গা তৈরি হয়েছে। বিপন্নতা সম্বন্ধে যদি আমরা সতর্ক থাকি, তাহলে আমাদের এই নীতিটা গ্রহণ করতে হবে যে অন্য ভাষা শেখাবো, কিন্তু আমার ভাষাটাকে ভুলিয়ে দিয়ে নয়, পাশাপাশি একাধিক ভাষাটাকে শেখানো যেতে পারে। আর আমার ভাষা শেখানোর বাতাবরণটা এখন অনেক বেশি শক্তিশালী হয়েছে নানাভাবে। সেটা শোনানোর, দেখানোর, পড়ানোর শক্তিশালী একটা বাতাবরণ তৈরি হয়েছে। বাংলাদেশ এ ব্যাপারে বাংলাদেশেও সমস্যা আছে। বাংলাদেশ বলেই যে তারা একেবারে তা নয়। বাংলাদেশে গেলেও আমি দেখি ইংরেজি সাইনবোর্ড প্রচুর আছে, বাংলাতে ইংরেজি লেখা অনেক আছে, কিন্তু তবু বাংলাদেশে এখন বাংলা লেখাটা অনেক বেশি আমাদের এখানকার চাহিদা, এবং তারা বাংলা ভাষা নিয়ে ব্যস্ত। টেলিভিশনে এক সপ্তাহে একদিন বাংলা ভাষা এবং বানান নিয়ে প্রোগ্রাম হয় বাংলাদেশে একাধিক। তো এইগুলো বাংলাদেশ অনেক বেশি সচেতন। আমি বললাম সেখানে বইও কিন্তু প্রচুর বেশি বিক্রি হয় আমাদের এখানকার বাংলার চাইতে। আমি এটা বলি, বাংলাদেশ কিন্তু বাংলার সাংস্কৃতিক রাজধানী, এটা এখন ঢাকা, কলকাতা নয়। আর এটা আমার গত 3 বছর ধরে বছরে 3-4 বার করে গিয়ে এটা আমার ধারণা হয়েছে। যেই হোক, যেখানেই হোক রাজধানী, আমাদের কোনো ক্ষতি নেই, কারণ এটা আমাদের সমস্ত বাঙালির সম্পদ। সেখানে যা সৃষ্টি হবে সেটা আমাদের সম্পদ, আবার এখানে যা সৃষ্টি হবে সেটা তাদের সম্পদ। এইভাবে ওই মাঝখানের রাজনৈতিক সীমারেখাটা সত্যি সত্যি কোনো বড় কথা নয়। আমি ওই তারা মিউজিকে যখন গান শুনি তখন দেখি যে ওখান থেকে টেলিফোন আসে, ওখানকার শিল্পীরা আসেন, চমৎকার রবীন্দ্রসঙ্গীত গান, অজস্র শিল্পী। আমাদের এখানকার শিল্পীরা যেমন চমৎকার নজরুল গীতি গান, চট্টগ্রামের শিল্পী এসে অসাধারণ কীর্তন গেয়ে, মুসলমান শিল্পী অসাধারণ কীর্তন গেয়ে যান। তো এইরকম চলছে। আমাদের সংস্কৃতিটা ধর্ম এবং রাজনৈতিক বেড়া ডিঙিয়ে পরস্পরকে ছুঁয়ে থাকতে চায়, এইটা হলো ঘটনা। যে ভাষার ক্ষেত্রেও আমরা সংকল্প নিতেই পারি, ভাবতেই পারি, হ্যাঁ ভাষা শেখাবো,
অন্য ভাষাও শেখাবো, কিন্তু আমাদের ভাষাটাও ভালো করে শেখাবো, ভালোবাসা দিয়ে শেখাবো। এই সংকল্পের মধ্যে দিয়ে আমি আমার কথা শেষ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। স্যারের কথায় আশান্বিত হওয়ার অনেক কারণ রয়েছে, এটা বোঝা গেল। এবং বাংলা ভাষায় সত্যি তো এই মুহূর্তে পৃথিবীর যে 3টি বাংলা সফটওয়্যার সব থেকে বহুল প্রচলিত, প্রত্যেকটি বাংলাদেশে তৈরি, আমরা যেগুলো ব্যবহার করি। তো সুতরাং রাজধানী হস্তান্তর হওয়ার কারণে একটু খারাপ লাগলেও বাংলা ভাষায় প্রসারের অবকাশ আছে, বাংলা নিয়ে আমরা চর্চা করার সুযোগ মিলেছে। এইগুলো অত্যন্ত ইতিবাচক দিক। এই পর্যন্ত খুব চমৎকার গড়ালো। আমরা স্যার যা শুনলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। একটুখানি খুঁতখুত করছিল যে প্রথম পুরস্কার পেয়েছে সে আসেনি বলে, তারপরে ঘটনাচক্রে জানা গেল সে এসেছে, অনেক দূর থেকে এসেছে। তো আমরা অনুষ্ঠানটাকে একটা সুন্দর বৃত্তটা সম্পূর্ণ হবে আর কি, যদি তাকে এখানে পাওয়া যায়। আমি শ্রদ্ধেয় ডক্টর পবিত্র সরকারকে আরেকবার অনুরোধ করবো, স্যার আরেকবার একটু মানে আমরা অ্যাকশন রিপ্লে যাকে বলে, এটা বাংলা প্রতিশব্দ নেই, যদি একটু করানো যায়। দেবানিক কোথায়? হ্যাঁ, চলে এসো। এই রচনা প্রতিযোগিতায় ওই প্রথম হয়েছে। আরেকটি ব্যাপার যুক্ত হয়েছে, যে রচনাটি প্রথম হলো, আমরা সেটি কি সেই লেখক রচয়িতার মুখ থেকে শুনতে পারি কি দেবানি? সেটা কি তোমার সঙ্গে রয়েছে? সঙ্গে নেই? সুযোগ আছে কি? তাহলে আমরা শুনি বাংলা ভাষার নিয়ে একটি রচনা। এগুলো আপাতত একটু বিরল ঘটনাই এখন আমাদের যে স্তরে আমরা বসবাস করি, একটু শুনি। এটা যদি নামসার ম্যাগাজিনে দিয়ে দেওয়া হয় তো খুব ভালো হয়, চিত্রের রচনা। হ্যাঁ, এটা অবশ্যই একটা খুব সুন্দর প্রস্তাব। এটা নামসার এখানে ম্যাগাজিনের যারা দেখাশোনা করেন, আপনার আশেপাশে আছেন, এটা পৌঁছে যাবে তাদের কাছে। হ্যাঁ, এখানে এসো। নমস্কার। বাংলা ভাষা ও সাহিত্যের ক্রমহ্রাসমান জনপ্রিয়তা ও তার প্রতিকার। ভূমিকা। ভাষা হলো ভাব বিনিময়ের মাধ্যম। জন্মের পর থেকে মানুষ তার মায়ের কাছ থেকে যে ভাষা শুনে বড় হয় তাই হলো তার মাতৃভাষা। আমাদের মাতৃভাষা বাংলা। বর্তমানে পৃথিবীর নানা প্রান্তে মানুষ সোচ্চার হচ্ছেন আত্মবিকাশ ও আত্মনিয়ন্ত্রণের জন্য। সেজন্য নানা জাতিগোষ্ঠীর আন্দোলন। বাংলা ভাষার ব্যাপার অবশ্য বেশ পুরনো। ভাষা ও আন্দোলন। বাংলা ভাষাকে কেন্দ্র করে আন্দোলন শুরু হয় অনেক আগে। মূলত পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে বরকতদের রক্তে গড়ে উঠেছিল বাংলা ভাষা আন্দোলন পূর্ব পাকিস্তানে। সেই জমির ওপর নির্ভর করে শেখ মুজিবরের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়। অসমের কাছাড় জেলাতেও গড়ে উঠেছিল বাংলা ভাষা আন্দোলন। 21শে ফেব্রুয়ারি হিসাবে আজও শ্রদ্ধার্ঘ নিবেদিত হয় সেই শহীদদের প্রতি। উড়িষ্যাতেও গড়ে ওঠে ভাষা আন্দোলন। সাহিত্য ও সময়। বাংলা সাহিত্যের পরিমাণ কমেনি, বরং বেড়েছে। লিটল ম্যাগাজিন ও প্রাতিষ্ঠানিক পত্রিকার পরিমাণ বৃদ্ধি। যদিও অনেকের মতে বর্তমানে তুলনায় পূর্বের সাহিত্যগুণ যথেষ্ট বেশি। কোনো সাহিত্যকে বিশ্লেষণ করতে গেলে তার সময়কালে সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপট বিশ্লেষণ করতে হয়। সময়ের রীতিমনে
বাংলা সাহিত্যে এসেছে বৈষ্ণব শাক্ত ভাবধারা, সুরিয়ালিজম, অস্তিত্ববাদ, মার্ক্সবাদ সহ আধুনিক ও উত্তরাধুনিক অনেক ভাবধারা। যদি রবীন্দ্র নজরুল সময়কালকে দেখি তবে দেখব ইংরেজ বিরোধী বিপ্লব। যে কোনো সময়ে সাহিত্য সমাজের সব স্তরে পৌঁছতে পারে না। বাংলা সাহিত্যকে বিচার করলে দেখা যায় রবীন্দ্র নজরুল সময়কালের পর এসেছেন শক্তি চট্টোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়, ওপার বাংলায় মোহাম্মদ শহীদুল্লাহ, হুমায়ুন আহমেদ প্রমুখ। বাংলা ভাষা ও সাহিত্যের জনপ্রিয়তা হ্রাস। তবে বাংলা ভাষা ও সাহিত্যের জনপ্রিয়তা হ্রাসের কারণ কি? প্রথমেই মনে রাখা দরকার, আমাদের রাষ্ট্রভাষা হিন্দি ও আন্তর্জাতিক মাধ্যম হিসেবে ইংরেজি ভাষাকেই ধরা হয়। কারণটা রাজনৈতিক। এখন জীবন দেখার মানটা ছোট, জন্মেই প্রয়োজন কেরিয়ার। তাই ছোটবেলা থেকেই ইংরেজি মাধ্যমে পড়াশোনা ও কোম্পানির বিক্রয়যোগ্য হিসেবে গড়ে তোলা, নিরপেক্ষ হিন্দিতে। রাজনৈতিক দলগুলি আগেকার ভাবাদর্শগত অবস্থান থেকে অনেকটাই দূরে। কয়েকদিন আগেও মে দিবসে যারা দিনে 8 ঘন্টা কাজের কথা বলতেন, তারাও 12 ঘন্টা মেনে নিয়েছেন শেষ অঞ্চল। অতএব শৈশব থেকেই কোম্পানির বিক্রয়যোগ্য পণ্যের সঙ্গে নিজেদেরও বিক্রয়যোগ্য করে তোলার ইঁদুর দৌড়ে সামিল হওয়া। অর্থনৈতিকভাবে যারা দুর্বল, বাংলা মাধ্যমে পড়াশোনা করালেও অধিকাংশেরই সামাজিক ও সংস্কৃতিগত কারণে সাহিত্যগত চাহিদা জন্মায় না। আবার এর পেছনে মানুষের মানসিক অবস্থানও অনেকাংশেই দায়ী। এমন মানুষও আছেন যারা জন্মগতভাবে বাঙালি হলেও বাংলাকে খানিক বাঁকা নজরে দেখেন। কোনো বাংলা পত্রিকা পড়ারও প্রয়োজন বোধ করেন না। নিজেদেরকে ইংরেজ ভেবে মনে মনে গর্বিত হন। নিজেদেরকে অভিযোজিত করার চেষ্টা করেন ইংরেজ আদবকায়দার সঙ্গে। এটা কি এক ধরনের হীনমন্যতা, না দীর্ঘকালীন দাসত্বের প্রমাণ? সমাজে সবসময় রাজন্যবর্গের ভাষা শেখার প্রয়োজন পড়ে অর্থনৈতিক কারণে। মুসলিম আমলে আরো ফার্সি শেখার ঝোঁক ছিল, ইংরেজ আমলে ইংরেজি, ও বর্তমানে চাকরি ও নানা ক্ষেত্রে ইংরেজি ও হিন্দির ক্রমবর্ধমান প্রকোপ ও বাংলা ভাষার ব্যবহার হ্রাস বাংলা ভাষার প্রতি অনীহা আরো ত্বরান্বিত করে। আবার ছোট থেকেই ইংরেজি মাধ্যমে পড়াশোনা করে অনেকে মাঝপথেই হারিয়ে যায়। তারা বাংলা বা ইংরেজি কারোরই হয় না। যারা যোগ্য বলে বিবেচিত হয় তাদেরও জীবন হয় রোবট কেন্দ্রিক। ফলে এই গণ্ডিবদ্ধ জীবনে সাহিত্য চর্চার মতো সৃজনশীল কাজের পরিমাণ সত্যি সংকুচিত। প্রতিকার: বাংলা ভাষার এই সংকটময় পরিস্থিতিতে সরকারি উদ্যোগ একান্ত কাম্য। চাকরি ও অন্যান্য ক্ষেত্রে বাংলা ভাষার ব্যবহার বাড়ানো এবং শৈশব থেকেই মাতৃভাষা ও তার প্রতি দায়বদ্ধতার নৈতিক শিক্ষা প্রদান জরুরি। এক্ষেত্রে জনসংযোগ, জনসচেতনতা ও ব্যাপক প্রচার চালানোর জন্য বেসরকারি সহযোগিতাও খুবই জরুরি। ছোটবেলা থেকেই অনেক পরিবারে শিক্ষা দেওয়া হয় ইংরেজি ভাষার মাহাত্ম্য ও তার প্রয়োজনীয়তা। তাই ছাত্রদের সঙ্গে তার অভিভাবকদেরও সচেতনতা করা জরুরি। সরকারি বেসরকারি পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সমস্যার মোকাবিলা সম্ভব। শিক্ষকদেরও ছাত্রদের সাহিত্য চর্চার মতো সৃজনশীল কাজে উৎসাহ প্রদান করতে হবে। উপসংহার: সময়কালীন প্রভাব তো থাকবেই। সবসময় যে কোনো সমাজ ব্যবস্থা কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে: উৎপাদন, উপকরণ, বন্টন ইত্যাদি। ঐতিহাসিক ও দ্বন্দ্বমূলক বস্তুবাদ। কত অণু হাইড্রোজেন ও কত অণু অক্সিজেনের সংস্পর্শে কত উষ্ণতায় উত্তরণ ঘটবে জলে। তবুও আমাদের মাতৃভাষার একনিষ্ঠ সৈনিক হিসাবে অস্তিত্ব অনস্তিত্বের সংগ্রাম বিরাট ক্যানভাসে। আজও আমাদের আত্মগৌরব বাধ্য করে উদাত্ত কণ্ঠে গান গাওয়ার জন্য। মোদের গৌরব, মোদের আশা, আমরি বাংলা ভাষা। ধন্যবাদ। আমরা শুনলাম নতুন প্রজন্মের নিজস্ব শহরে নিজের ভাষায় নিজের লেখা। আমাদের অনুষ্ঠান নানা দিকে গড়াচ্ছে,
এই মুহূর্তে আমি শ্রী পবিত্র কুমার নাগ মহাশয়কে অনুরোধ করব, উনি একটি বই তুষারকান্তি নাগ ফাউন্ডেশনের তরফ থেকে অধ্যাপক পবিত্র সরকারকে উপহার দেবেন। তো সেটা হয়ে যাক। হ্যাঁ, আনুষ্ঠানিকভাবেই দিন বইটা। বাসে একটু প্রবলেম ছিল, জ্যাম একটু হয়ে গেল। আপনাদের এক পক্ষে জানিয়ে রাখি, একটু চায়ের ব্যবস্থা আছে, যাওয়ার আগে কিন্তু চা খেয়ে যাবে। আর এরপরে যেটা থাকছে সেটা হচ্ছে পবিত্রবাবুর সঙ্গে একটুখানি ইন্টারঅ্যাক্টিভ সেশনের আমাদের ইচ্ছে ছিল। তো আমরা এই বাবদে একটু সময় রাখছি। কারণ যদি কোনো প্রশ্ন থাকে, স্যার আপনি রেডি তো এখন মোটামুটি? আসলে আমার 8টার সময় বাংলাদেশ হাই কমিশন একটা 5 মিনিট। হ্যাঁ, কারণ কোনো প্রশ্ন থাকলে যে আলোচনাটা হলো সেই বিষয়ে যে কোনো আঙ্গিক নিয়ে কারণ কোনো প্রশ্ন থাকলে স্যারকে করতে পারেন আপনারা। ধন্যবাদ। যিনি আমার একটা প্রশ্ন আছে স্যারের কাছে, কেউ প্রশ্ন না করলে আমি কোশ্চেনটা করি। স্যার, যিনি রবীন্দ্রনাথ পড়েননি তার কি জীবন ব্যর্থ না বৃথা? দেখো, এটা আমাদের অপরাধী করতে হবে নিজেদের। কারণ এখনো পর্যন্ত বহু মানুষ ভারতে নিরক্ষর, তারা রবীন্দ্রনাথ পড়তে পারেননি। এটা আমাদের দায়িত্ব, আমরা তাদের স্বাক্ষর করে তুলতে পারিনি। স্বাক্ষর হলে রবীন্দ্রনাথে আসবেন। এখন রোজ তোমার আমার মতো রবীন্দ্রনাথ একটুখানি রোজ পড়বো, রোজ শুনবো, সেই সুযোগ সকলে নাও হতে পারে। কিন্তু সেই মানুষের হয়তো জীবন ব্যর্থ যিনি রবীন্দ্রনাথ পড়েছেন কিন্তু রবীন্দ্রনাথ যার ভালো লাগে। ওঙ্কার কিছু বললেন? একটাই প্রশ্ন স্যার, আমরা একটা সময় দেখতাম যে বিহারের একটা বিস্তীর্ণ অঞ্চল থেকে অনেক বড় বড় সাহিত্যিক উঠে আসতেন এবং সেই সাহিত্যিকদের যে লেখা তার মধ্যে শরৎচন্দ্রের লেখাতেও কিন্তু ওই অঞ্চলে একটা বিশাল প্রভাব রয়েছে। এবং আমার সর্বভারতীয় অভিজ্ঞতা থেকে আমি দেখেছি যে সর্বভারতীয় ক্ষেত্রে যারা পড়াশোনা করেন তাদের মধ্যে শরৎচন্দ্র রবীন্দ্রনাথ থেকে অনেক বেশি জনপ্রিয়। ও ভাষায় বোধহয় বেশি অনুদিত হয়েছে শরৎচন্দ্রের লেখা মনে হয়েছে। তো এই যে একটা জায়গা থেকে আমরা সরে আসা, আমাদের বাঙালিদেরও সরে আসা, এটা কি আমাদের এই ভাষার প্রসারের কোথাও আটকে দিচ্ছে বা দিয়ে যাচ্ছে? এটা যে খুব বড় একটা সমস্যা আমি মনে করি না, কারণ এখন বাঙালিরা বিদেশে গিয়েও আমি বলেছি যে বাংলা ভাষার চর্চা করছেন। যেমন গোলাম মোর্শেদ থাকেন লন্ডনে, কিন্তু তিনি মূলত বাংলা ভাষায় বই লেখেন। মধুসূদনের ওপর চমৎকার জীবনে লিখেছেন আষাঢ় ছলনে গুলি, বা 1000 বছরের বাংলার সংস্কৃতি বলে চমৎকার একটি বই লিখেছেন। নিউ ইয়র্কে থাকেন এমন বাঙালি কবি আছেন শহীদ কাদরী। কেমন? অর্থাৎ এটা হতেই পারে যে একটা অঞ্চল থেকে কিছু লেখক উঠে এসেছিলেন একসময়। তো দিল্লিতে এখন বাংলা সাহিত্যের ভালো চর্চা হচ্ছে। এইরকম ভাবে হয়তো অন্য প্রান্ত থেকে উঠে আসবেন লেখক। তো তবে এইটি আমি বলি যে লেখাপড়ার ধরনটা তো, লক্ষ্যটা তো এখন বদলে যাচ্ছে। ছেলে মেয়েদের আমরা যে সবাই সাহিত্যিক হোক এটাকে চাই না। এমন চাই না চিত্রশিল্পী হোক বা গায়ক হোক বা কবি হোক, ইঞ্জিনিয়ার হোক তারপরে তারা গান করে, ঠিক আছে। কেমন? ডাক্তার হোক তারপরে তারা গান করে, ঠিক আছে। কিন্তু একজন ঠিক করে বসে রইল আমি কবি হব, বাবা মা ভয়ঙ্কর হতাশ হবে তার উপর। এই সমস্যা ওখানেও শিক্ষার আদলটা বদলে যাচ্ছে। ফলে এখনো শিক্ষাটাই হচ্ছে সমস্যা। সৃষ্টিশীলতাকে আমরা যথেষ্ট প্রশ্রয় দিই।
তাও যারা যেসব দামাল ছেলে মেয়ে কবি হয়ে যায়, লেখক হয়ে যায়, তারা ওই নিজেদের সঙ্গে লড়াই করেই হয়, প্রতিবেশের সঙ্গে লড়াই করেই হয়। সেই লড়াইটা ইদানিং আরেকটু কঠিন হয়েছে, কিংবা বলতে পারে অন্যদিক থেকে সহজ হয়েছে। অনেক ধন্যবাদ স্যার আপনাকে। বোঝা গেল আর্থসামাজিক প্রেক্ষাপট অনেকভাবেই ছবল ধরে আমাদের, তবু আজকে সবার মধ্যে একটু কবি কবি ভাব। অনেকক্ষণ ধরেই বাংলা চর্চা হয়েছে আজকে। তো অনুষ্ঠান শেষ হওয়ার মুখে এখন ভোট অফ থ্যাঙ্কস দেওয়ার পালা। ভোট অফ থ্যাঙ্কস ডক্টর নারায়ণ বন্দ্যোপাধ্যায়, আপনি চলে আসুন। ফিজিক্সের থেকে আজকে বাংলায় বিচরণ করেছেন। এটা একটু নির্ধারিত ছিল তার বাইরে বলে মনে হচ্ছে। কিছুই নির্ধারিত না। তবে আমি যখন এখানে আসি তখন আমি